আহ, ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা আজকে একটু শুরু করব। যেহেতু জ্যামিতিক আলোক বিজ্ঞান শেষ, তো ভৌত আলোক বিজ্ঞানে প্রথমে হচ্ছে তত্ত্বগুলো জানতে হবে, ঠিক আছে? ভৌত আলোক বিজ্ঞান। তো প্রথমে এখানে তত্ত্বগুলো যে আছে আমাদের কণিকা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তারপরে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আর কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, এই তত্ত্বগুলো কে প্রদান করে, কে কোনটা প্রদান করেন বলো তো? কণিকা তত্ত্ব কে দিচ্ছেন? কণিকা তত্ত্ব কে দিচ্ছেন বলো তো? নিউটন। হ্যাঁ, তারপরে তোমার তরঙ্গ তত্ত্ব কে দিচ্ছেন? হাইগেন। হাইগেন্স। তড়িৎ চুম্বকের তত্ত্ব কে দিছে? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব? ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। তাহলে নিউটন, ম্যাক্সওয়েল, হাইগেন্স, ম্যাক্সওয়েল এবং ম্যাক্স প্লাঙ্ক। এখন বলো, কণিকা তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায়? কণিকা তত্ত্ব দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় বলো তো? প্রতিফলন, প্রতিসরণ। হ্যাঁ, প্রতিসরণ, প্রতিফলন। আর হলো তরঙ্গ তত্ত্ব দ্বারা কি কি করা যায়? এই যে এটা তো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, হ্যাঁ, অপবর্তন। ব্যতিচার, অপবর্তন। তারপরে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব থেকে আবিষ্কার করা যায় কি, ব্যাখ্যা করা যায় কি? প্রতিফলন, প্রতিসরণ, এর মধ্যে ব্যতিচার, সমবর্তন আছে, অপবর্তন আছে। অপবর্তন মানে সবগুলা, মানে পাঁচটাই। আচ্ছা। হ্যাঁ, সবগুলো। হ্যাঁ, আর কোয়ান্টাম তত্ত্ব থেকে কি ব্যাখ্যা করা যায়? এই কৃষ্ণ বস্তুর বিকিরণ আর হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং ফটোতড়িৎ ক্রিয়া। তো কোয়ান্টাম তত্ত্ব দ্বারা কিন্তু প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এগুলো ব্যাখ্যা করা যাবে না, মনে থাকবে। আচ্ছা, তারপরে আসো তোমার এই তোমার হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্বগুলো আছে, এটা একটু দেখবা যে এখান থেকে কি, এখান থেকে এটাই আসে, মানে বিজ্ঞানীদের যে ভূমিকাটা আছে না, এটাই শুধু আসে, তাছাড়া তেমন কিছু একটা আসে না। তারপরে এই যে তোমার আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এইটা থেকে প্রশ্ন আসে যে পরীক্ষামূলক ভাবে নিশ্চিত করেন কে বলতো? পরীক্ষামূলক ভাবে নিশ্চিত করেন হচ্ছে হেনরিক হার্টস। কে? হেনরিক হার্টস। পরীক্ষামূলক ভাবে নিশ্চিতকরণ হচ্ছে হেনরিক হার্টস। আর আবিষ্কারকরণ হচ্ছে তোমার ম্যাক্সওয়েল, ঠিক আছে? আচ্ছা, তারপরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তীব্রতা, তীব্রতাটা আমরা, এই তড়িৎ চুম্বকের তীব্রতাটা হচ্ছে ই সমানুপাতিক কি বলতো? ব্যস্তানুপাতিক 1/r²। অর্থাৎ এই তড়িৎ চুম্বকীয় তীব্রতা তোমার দূরত্বের সাথে কি, বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলবে, ঠিক আছে? বিপরীত বর্গীয় সূত্র মেনে চলবে এখান থেকে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের থেকে আর জানবো ধর্মগুলা। তো এখান থেকে জানতে হবে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 300 অ্যাংস্ট্রম, ঠিক আছে? ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত? ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 300 অ্যাংস্ট্রম। এবং কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে 10⁻15 হার্টস, ঠিক আছে? এটা একটু জানতে হবে। তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের স্থির ভর কত? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের স্থির ভর হচ্ছে শূন্য। কত? শূন্য। এটা একটু দেখবা। এরপরে তোমাদের আরো কয়েকটা সূত্র এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে আলো, আলোর বেগ সি ইকুয়াল টু কি বলতো? E0/B0। E0 মানে কি? E0 মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আর B0 মানে কি? তোমার চৌম্বক ক্ষেত্রের বিস্তার। তাহলে তড়িৎ ক্ষেত্রের, এটা চৌম্বক ক্ষেত্রের, জায়গাতে রাখলাম। হুম। তো এটা তড়িৎ ক্ষেত্রের বিস্তার, এটা চৌম্বক ক্ষেত্রের বিস্তার, ঠিক আছে? তো এটা এখান থেকে পড়বা।
এরপরে আলোর বেগে আরেকটা সূত্র আছে কি, সি ইকুয়াল টু 1/μ নট এপসাইলন নট। মিউ নট মানে কি বলতো? এটা মানে হচ্ছে শূন্য মাধ্যমে প্রবেশতার ধ্রুবক। শূন্য, শূন্য মাধ্যমে প্রবেশতার ধ্রুবক। শূন্য মাধ্যমে প্রবেশতার ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, আর ই নট মানে কি, এপসাইলন নট মানে কি বলতো? শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। তো এটা শূন্য মাধ্যমে প্রবেশতার ধ্রুবক, এটা শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। আচ্ছা, তারপরে সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু কি, মিউ ল্যামডা, ঠিক আছে, মিউ ল্যামডা। তাহলে মিউ মানে কি? মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর এই ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এটা একটু পড়বা তাহলে। এই এখানে তোমার নিউ, এটা হলো নিউ। তো নিউ মানে কি? নিউ মানে হচ্ছে তোমার, এখান থেকে আমরা কি বলতে পারি, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক বাড়ে। এখন আমাদের 7টা যে অঞ্চল আছে, 7টা অঞ্চলের সবাই তোমরা জানো সেটা কি, বেতার, মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, অতিবেগুনি, এক্স রে, গামা। তো এই অঞ্চলগুলোতে আমরা জানি যে গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম্পাঙ্ক সবচেয়ে বেশি। আর রেডিও তরঙ্গ মানে বেতার তরঙ্গ যেটা, বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এটা একটু এখান থেকে পড়বা। আর এদের কাজগুলো কিন্তু আমি অলরেডি সুন্দর মতো বলে দিছি কেমিস্ট্রিতে, সুতরাং এখানে আর আলোচনা করতেছি না। হ্যাঁ, শুধুমাত্র জাস্ট আমি বেতার তরঙ্গটা কোন কাজে ব্যবহার করা হয় বলতো, এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয়। তারপরে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয় রাডার যন্ত্রে। তারপরে অবলোহিতে ব্যবহার করা হয় কোথায়, ফিজিওথেরাপিতে, অপটিক্যাল ফাইবারে, সেন্সর পালসে। এগুলো সব বলছি, এগুলো নিয়ে আর কথা না বলি, শুধু শুধু সময় নষ্ট। তারপর পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু কি বলতো, 1/μ নট ই নট, ই ইন্টু বি, ঠিক আছে। তাহলে ই মানে হলো কি, বিদ্যুৎ ক্ষেত্র, আর বি মানে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র, আর একটা কি, বিদ্যুৎ ক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানা যায়, সেটা কি, যে এটা থেকে আরেকটা জিনিস লেখা যায়, এস ইকুয়াল টু ই ইন্টু এইচ। আচ্ছা, এখান থেকে আমরা বলবো যে এটার একক কি, এককটা হচ্ছে, এককটা হচ্ছে কি, ওয়াট মিটার পার স্কোয়ার, ঠিক আছে। তো পয়েন্টিং ভেক্টর কিন্তু একটা ভেক্টর রাশি, নাম দেখে বুঝতে পারতেছে এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে। এটা একটা ভেক্টর রাশি। আলোক বর্ষ, এরপর কি, আলোক বর্ষ। তাহলে এককটা মনে রাখবে এখান থেকে, আলোকবর্ষ। তাহলে এক আলোকবর্ষ মানে কি বলতো, 9.46 × 10⁻12 কিলোমিটার অথবা 15 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, আলোকবর্ষ মূলত কিসের একক বলতো? দূরত্বের একক। কিসের একক? দূরত্বের একক। এটা মূলত একটা দূরত্বের একক। আচ্ছা, তারপরে আমাদের তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী গুলো আছে, যেটা আমরা 7টা অঞ্চল বললাম, 7টা অঞ্চলের প্রসারতা কত বলতে পারবা, পাল্লাটা কত? আমাদের এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে পাল্লাটা বা পরিসরটা আছে, প্রসারতাটা আছে, এটা কত, 10⁻⁴ থেকে, প্রসারতাটা এখান থেকে 4 থেকে, মানে হার্টজের কম, ঠিক আছে, হার্টজের কম। হ্যাঁ, এবং এখান থেকে শুরু করে 10⁻23 এত হার্টজের ঊর্ধ্বে, মানে এটার চেয়ে কম এবং এটার হার্টজের ঊর্ধ্বে এই পর্যন্ত প্রসারতা হয় কম্পাঙ্কের, মনে থাকবে। তাহলে এটা করবা। এবং গামা রশ্মি, এক্স রে রশ্মি, অতি বেগুনি রশ্মি, অবলোহিত,
এবং দৃশ্যমান, এদের কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো জানা থাকা লাগবে। যেমন যেমন তোমার কি গামা, গামার তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 ন্যানোমিটার, ঠিক আছে। তারপরে এক্স রে কত? 0.01 থেকে 10 ন্যানোমিটার। তারপরে অতি বেগুনি কত? 10 থেকে 700, 10 থেকে কত? 380। তারপরে দৃশ্যমান কত? 380 থেকে 780। তারপরে 780 থেকে 1 মিলিমিটার হচ্ছে অবলোহিত। এগুলো তোমরা সবাই জানো আশা করি, এগুলো একটু পড়বা। হ্যাঁ, তারপর এদের কাজগুলো পড়বা, কোনটার কি কাজ সব সুন্দর মতো তোমাদের লিখে দিছি, তো আশা করি পারবা। তারপরে এই তারপর হচ্ছে তোমার কি লেজার, লেজারের পূর্ণ রূপ কি বলতো? এটাও আমার লেখা দেওয়া আছে। লেজার মানে কি? লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, এটা কিন্তু আসছিল লেজারের পূর্ণ রূপ। পূর্ণ রূপ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লেজারের পূর্ণরূপ কি? লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আলোকের ব্যতিচার। কি? আলোকের ব্যতিচার। তো আলোকের ব্যতিচারটা আবিষ্কার করছে কে? টমাস ইয়ং। কে আবিষ্কার করছে? টমাস ইয়ং। তো ব্যতিচার কেন হয় বলতো? ব্যতিচার হয় উপরিপাতনের ফলে। কিসের কারণে? উপরিপাতনের ফলে ব্যতিচার হয়। উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। তো এই এখানে ব্যতিচার আবার দুই প্রকার আছে। একটা হলো গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক। আর একটা কি আছে বলতো? ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচার কোনটা বলতো? যে যদি উপরিপাতনটা সমদশায় হয়, কি হয়? পরিপাতনটা সমদশায় হয়, তাহলে গঠনমূলক হয়। আর বিপরীত দশায় যদি হয়, তাহলে কি? এটা হলো সমদশায়, আর এটা হলো বিপরীত দশায়, তাহলে তখন কি হয় বলতো? ধ্বংসাত্মকটা হয়। তারপরে তোমার এই পথ পার্থক্যটা, পথ পার্থক্যটা কি হবে? পথ পার্থক্য তোমার λ/2, এটার জোড় গুণিতক হয়, এটার জোড় বা যুগ্ম গুণিতক হয়, ঠিক আছে। অর্থাৎ পথ পার্থক্যটাকে আমরা বলতে পারি যে 2n λ/2, অর্থাৎ জোড় গুণিতক। আর গঠনমূলকটা, এটা গেল। আর ধ্বংসাত্মকটা কি হবে? 2n+1 λ/2। এটা হলো অযুগ্ম বা বিজোড় গুণিতক, বুঝতে পারছো? তাহলে ধ্বংসাত্মকটা হচ্ছে যুগ্ম, অযুগ্ম, আর গঠনমূলকটা হচ্ছে যুগ্ম। আচ্ছা, এখন ব্যতিচারের শর্তগুলো একটু জানতে হবে। শর্তগুলা কি? যে আলোক আলোক উৎস দুইটা সুসংগত হতে হবে, এবং উৎস দুইটা ক্ষুদ্র হইতে হবে, ঠিক আছে। আর আলোক যে তরঙ্গ দুটার বিস্তার, এটা সমান হবে, প্রায় প্রায় সমান হবে, ঠিক আছে। এবং তোমার জানতে হবে যে আহ, উৎস দুইটা যে আছে এটা কিন্তু ক্ষুদ্র এবং সূক্ষ্ম, তাই না? আর উৎস দুইটা সুসংগত, তো এটা একটু পড়বা। আর এরপরে তোমাদের এই যে আলোকের ব্যতিচার ইয়ং এর দ্বিচির পরীক্ষা আছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা তোমরা একটু জাস্ট রিডিং দেখবা, এবং সিদ্ধান্ত থেকে দেখবা সিদ্ধান্তে তিনি কি বলছে বলো তো। তার ইয়ং এর যে দ্বিচির পরীক্ষাটা আছে, ইয়ং এর, এটাতে তুমি কি বলছে বলো তো? যে ব্যতিচার যেহেতু তরঙ্গের ঘটে, ব্যতিচার কার ঘটে বলো তো? ব্যতিচার ঘটে তরঙ্গের, ব্যতিচার ঘটে তরঙ্গের। এই জন্য আলো এক প্রকার তরঙ্গ, এই জন্য কি আলো এক প্রকার তরঙ্গ। এটা তার সিদ্ধান্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো দশা পার্থক্য। দশা পার্থক্যের একটা সূত্র কি বলতো? ডেল্টা ইকুয়াল টু 2π λ ইন্টু পথ পার্থক্য, ঠিক আছে। তাহলে তাহলে পথ পার্থক্য কি হবে তাহলে? পথ পার্থক্য ইকুয়াল টু λ/2π ইন্টু দশা পার্থক্য। তাহলে এই যে সূত্রটা দিয়ে তোমাদের কিন্তু কি প্রশ্ন আসে? তোমাকে দশা পার্থক্য দেওয়া আছে, বলবে পথ পার্থক্য বের করো।
অথবা দশা পার্থক্য বের করতে বলছে, পথ পার্থক্য মান দেওয়া থাকবে, ঠিক আছে। ধরো পথ পার্থক্য বলে দিছে তোমার, পথ পার্থক্যের মান দিয়ে দিছে হচ্ছে λ/2, তাহলে তোমাকে দশা পার্থক্য বের করতে বলছে। তখন তুমি λ/2টা বসাই দিলা, 2π/λ ইন্টু λ/2, তো ল্যামডা ল্যামডা কাটা, তাহলে 2 কাটা, তাহলে শুধু কি হবে ল্যামডা, পাই, সরি কি হবে, পাই। তাহলে দশা পার্থক্যের জন্য তোমাকে শুধু কি দেওয়া থাকবে, পথ পার্থক্যটা দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের আহ এখান থেকে আর কি জানতে হবে তোমাদের, যে আহ আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদের আরেকটা সূত্র লাগে, সেটা কি বলতো তোমার, এই প্রস্থ, ডোরার প্রস্থ লাগে, মধ্যবর্তী দূরত্ব এবং ডোরার প্রস্থ। তাহলে ডোরার প্রস্থটা বা বেধ, ডোরার প্রস্থ বা বেধ, এটা কি বলতো, এটা ইকুয়াল টু কি, সূত্রটা কে পারো বলতো, ডোরার প্রস্থ বা বেধ, বলতো সূত্রটা কি? B is equal to lambda d by 4 small d. হুম, ল্যামডা ডি এটা বাই, ক্যাপিটাল ডি, হ্যাঁ, 4D, 4 ঠিক স্মল আছে। ডি। এটা কিন্তু আমাদের, এটাকে আমরা কি লিখতে পারি, 2A লিখতে পারি না, এটা কিন্তু 2A হুম। লিখতে পারি, তাহলে এটা কিন্তু এভাবে লেখা যায়, 2A। এখন এ, এ মানে হচ্ছে 2D, তাহলে 2A মানে 4D, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে এই যে বড় হাতের ডি, এইটা বড় হাতের ডিটা কি বলতো, চিপ থেকে পর্দার দূরত্ব, কি, চিপ থেকে পর্দার দূরত্ব, তাই না। আর এ মানে কি বলতো, এ মানে হচ্ছে চির থেকে বা চির দুটার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আর ল্যামডা মানে তো তোমরা জানোই, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের এই এ মানে হচ্ছে চির দুটার মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা এখান থেকে দেখবো। এখন যদি প্রশ্ন আসে এটা এটা ডোরার প্রস্থ, এখন দেখো, যদি এরকম আসে যে পরপর দুটা বা যে কোনো দুটা উজ্জ্বল ডোরার ব্যবধান কত, যে কোনো দুটার, যে কোনো দুটা উজ্জ্বল বা অন্ধকার, অন্ধকার ডোরার কেন্দ্রের, ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত বলবা বলো তো, তাহলে বলবা হচ্ছে কত বলো, n λ/2D, ঠিক আছে, n λ/2D, অর্থাৎ এটা হলো তোমার যে কোনো দুটো উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, মনে থাকবে। আচ্ছা, এন এর মান তোমার 1 2 3 4, যেটা হইতে পারে, যেটা দেওয়া আছে সেটা, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর 2D মানে হচ্ছে তোমার কি, তোমার এখানে চির দুটার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, চির দুটার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এখন আসো তোমার ঝালরের কৌণিক বেগ, ঝালরের কৌণিক বেগ, ঝালরের কৌণিক বেগ কত, থিটা ইকুয়াল টু π/2D, এই λ/2D, ঠিক আছে। এখন এখান থেকে একটা জিনিস জানতে হবে, যে কৌণিক বেগ কার উপর নির্ভর করে, এই যে এই বেগটা কার উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, কার উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্যের উপর, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এটা কিন্তু কখনো কৌণিক বেগ
পর্দার পর্দার অবস্থানের উপর নির্ভর করবে না। পর্দার অবস্থানের উপর নির্ভর করে না, করে না। এখন যদি তুমি কোনো একটা জিনিসকে পানিতে ডুবাও, তাহলে কি হয়? পানিতে ডুবাইলে তোমার কৌণিক বেগ কমবে। কেন কমবে বলো তো? কারণ তরঙ্গ দৈর্ঘ্য কমে। পানিতে ডুবালে বা অন্য কোনো মাধ্যমে ডুবালে, পানিতে বা অন্য কোনো মাধ্যমে যদি তুমি মাধ্যমটাকে ডুবাও, তাহলে কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য কমে। আর তরঙ্গ দৈর্ঘ্য কমলে তোমার কি হয়? ঝালরের কৌণিক বেগ কমে। কৌণিক বেগ কমে, মনে থাকবে। তো এইটা আমরা এখান থেকে পড়বো। এবার আসো আলোকের অপবর্তন। আলোকের অপবর্তন। একটু দাঁড়াও। আলোকের অপবর্তন। এখন আলোকের অপবর্তনটা তোমার হচ্ছে কি, কাদের ক্ষেত্রে হয়? শর্তটা কি? শর্তটা হচ্ছে তোমার খাড়া ধারের ক্ষেত্রে এবং সরু ছিদ্রের ক্ষেত্রে, ঠিক আছে? খাড়া ধারের ক্ষেত্রে এবং সরু ছিদ্রের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে শর্তটা হচ্ছে খাড়া ধারের ক্ষেত্রে, অর্থাৎ ধারটা খুব তীক্ষ্ণ হতে হবে, ঠিক আছে? ধারটা কি হতে হবে? খুব তীক্ষ্ণ হতে হবে। আর সরু ছিদ্রটা খুব সরু হতে হবে, ঠিক আছে? এই দুইটা হলো শর্ত। এখন অপবর্তন দুই প্রকার, একটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা ফ্রেনেল, আর একটা কি বলতো? ফ্রনহফার, তাই না? ফ্রেনেল এবং ফ্রনহফার। তো ফ্রেনেলের ক্ষেত্রে মনে রাখবা, এটা কই কই সৃষ্টি হয়? ফ্রেনেলটা সৃষ্টি হয় খাড়া ধারে। কোথায় সৃষ্টি হয়? খাড়া ধার, সরু ছিদ্র এবং অল্প পরিসর ছিদ্রে। অল্প পরিসর ছিদ্রে। আর ফ্রনহফারটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় হচ্ছে তোমার, উৎসটা কি? একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র এবং গ্রেটিং বা ঝাঁঝরি। একক রেখা, একক রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র, যুগ্ম রেখা ছিদ্র এবং গ্রেটিং বা ঝাঁঝরি। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় সৃষ্টি হয় বলো তো?
ফ্রেনেল এবং ফ্রনহোফার এগুলো একটু দেখবে এখান থেকে। আচ্ছা, এখন ফ্রেনেলের ক্ষেত্রে ফ্রেনেলটা কি হয়, উজ্জ্বল বা অনুজ্জ্বল হইতে পারে। উজ্জ্বল বা অনুজ্জ্বল বা অন্ধকার, অন্ধকার হতে পারে। আর স্বর্ণপটটা সর্বদা উজ্জ্বল হয়, এটা কিন্তু স্বর্ণপটটা সর্বদা উজ্জ্বল, তাই না? সর্বদা উজ্জ্বল। আর ফ্রেনেলটা উজ্জ্বল হইতে পারে, অনুজ্জ্বল হইতে পারে। তাহলে এখান থেকে কি বললাম, এই কয়টা তথ্যগুলো মনে রাখবা। এখন অপবর্তনের বৈশিষ্ট্যগুলা। হ্যাঁ, তাহলে এখন বৈশিষ্ট্যগুলা কি পড়বা বলো তো? বৈশিষ্ট্যগুলা, যে অপবর্তন ঝালরে যে পট্টিগুলার বেধ আছে এগুলো কখনো সমান হবে না, ঠিক আছে? কখনো সমান হবে না। এবং অপবর্তনে কখনো পট্টিগুলোর মধ্যে আলোক প্রাবল্য সমান থাকবে না। তাহলে অপবর্তনের ক্ষেত্রে কখনো পট্টিগুলোর বেধ সমান হবে না, আলোক প্রাবল্য কখনোই সমান হবে না, ঠিক আছে? আর আমরা এই যে ব্যতিচারে পড়ছিলাম না, যে ব্যতিচারে যেটা উজ্জ্বল পট্টি সেটা সম্পূর্ণ উজ্জ্বল, যেটা অন্ধকার পট্টি সেটা সম্পূর্ণ অন্ধকার, এরকম কিছু একটা পড়ছিলাম। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে আহ, যেগুলো অন্ধকার পট্টি থাকবে সেগুলো সম্পূর্ণ অন্ধকার থাকবে না, এখানে কিছু আলো থাকবে। তাহলে অপবর্তনের বৈশিষ্ট্য এবং শর্তগুলো যে একটু পড়বা, হ্যাঁ? যে অপবর্তনের ক্ষেত্রে তোমার পট্টিগুলো কখনো সম্পূর্ণ অন্ধকার থাকবে না, এতে কিছু পরিমাণ আলো থাকবে। এবং পট্টিগুলোর বেধ কখনো সমান হবে না, এবং আলোক প্রাবল্য কখনোই সমান হবে না, ঠিক আছে? এই তথ্যগুলো এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে, জানতে হবে, হ্যাঁ? এখন আসা হচ্ছে তোমার ফ্রনহোফার একক রেখা ছিদ্রে, একক রেখা ছিদ্রে তোমার ফ্রনহোফার অপবর্তন, এটা একটু পড়বা এখান থেকে। কি পড়বা? যে এদের উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল বিন্দু বা চরম বিন্দু, চরম বিন্দুর শর্ত, এটার পথ পার্থক্য কত বলো তো? এটার পথ পার্থক্য হচ্ছে তোমার এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2, ঠিক আছে? তাহলে উজ্জ্বল বিন্দুটার ক্ষেত্রে পথ পার্থক্যটা কি বলতো? এটা কি, এটা কিন্তু অযুগ্ম, এটা কি অযুগ্ম। তাহলে অযুগ্ম। আর উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে কিন্তু অযুগ্ম। আর তোমার অন্ধকার বিন্দু আছে না, অন্ধকার বিন্দুকে আমরা কি বলি? অবম বিন্দু। কি বলি? অবম বিন্দু। এই ক্ষেত্রে কি হবে? এ সাইন থিটা, মানে পথ পার্থক্য এ সাইন থিটা ইকুয়াল টু 2n λ/2, ইয়া কি বলে, 2n n ল্যামডা বলবো আমরা এটাকে, এন ল্যামডা। এটাকে আমরা বলবো এন ল্যামডা, এন ল্যামডা। তো অন্ধকার বিন্দুর ক্ষেত্রে এবং উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে শর্ত এটা পথ পার্থক্যের। তাহলে এটা হলো তোমার একক রেখা ছিদ্রে ফ্রনহোফার অপবর্তন। আর অপবর্তন গ্রেটিং পড়বো এখন। অপবর্তন গ্রেটিং আবার দুই প্রকার, তাই না? একটা নিঃসরণ গ্রেটিং, একটা প্রতিফলন গ্রেটিং। তাহলে অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিং এর এখানে দুই প্রকার আছে, একটা নিঃসরণ, নিঃসরণ বা নির্গমন, আর একটা কি প্রতিফলন, প্রতিফলন, তাই না? এখন নিঃসরণ রেটিং এর মধ্যে নিঃসরণ বা নির্গমন যেটা আছে, এটার প্রতিটা গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 10,000টি, কয়টি? 10,000টি দাগ কাটা থাকে। কত হাজার? 10,000টি দাগ কাটা থাকে প্রতি সেন্টিমিটারে। আর এক একটা চিরের প্রস্থ -10⁻⁴ সেন্টিমিটার বা -6 মিটার। নেয়ালে নিঃসরণ গ্রেটিং এ 10,000টি দাগ প্রতি সেন্টিমিটারে কাটা থাকে। আর এক একটা চিরের প্রস্থ প্রায় 10⁻⁴ সেন্টিমিটার বা 10⁻�6 মিটার।
আচ্ছা, নিঃসরণ গ্রেটিং এর মধ্যে উজ্জ্বল বিন্দু বা চরম বিন্দু, চরম বা উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে a+b সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। আর অবম বিন্দু, অবম বা অন্ধকার, এদের ক্ষেত্রে কি হবে? a+b সাইন থিটা ইকুয়াল টু 2n+1 এন ল্যামডা, ল্যামডা/2, সরি, ল্যামডা/2। অর্থাৎ চরম বিন্দুর ক্ষেত্রে এটা, এবং অবম বিন্দু এটা কিসের ক্ষেত্রে বলতো? অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে। আর আমরা একটু আগে যেটা পড়লাম সেটা কি? ফ্রনহফার অপবর্তন একক রেখাচিত্রে, ঠিক আছে। তাহলে দুইটা কি উল্টা হয়ে গেল না প্রায়? হ্যাঁ। এখন মনে রাখবা, এই যে a+b মানে কি বলতো? এই a+b মানে কি? এটা মানে হলো, a+b মানে হচ্ছে তোমার ইকুয়াল টু ডি। ডি মানে কি বলতো? গ্রেটিং ধ্রুবক। কি? ডি মানে কি? গ্রেটিং ধ্রুবক। তাহলে a+b মানে হচ্ছে গ্রেটিং ধ্রুবক। এখন প্রশ্ন আসতে পারে, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা কত? একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা হচ্ছে n=1/t, ঠিক আছে। একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, বড় হাতের n=1/d। তাহলে ডি মানে কি? a+b না? a+b। তাহলে এটা একটু দেখবা। তাহলে ডি মানে কি বলছিলাম বলতো? গ্রেটিং ধ্রুবক। ডি মানে গ্রেটিং ধ্রুবক। তাহলে ব্যতিচার এবং অপবর্তনের মধ্যে একটা পার্থক্য আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, ব্যতিচারের ক্ষেত্রে তোমার আহ যেটা অন্ধকার ডোরা, সেটা সম্পূর্ণ অন্ধকার থাকে, যেটা উজ্জ্বল সেটা সম্পূর্ণ উজ্জ্বল থাকে। আর অপবর্তনের ক্ষেত্রে অন্ধকার পট্টিগুলা কখনো সম্পূর্ণ অন্ধকার থাকে না, কিছু পরিমাণ আলো থাকে। আবার উজ্জ্বলের ক্ষেত্রে, উজ্জ্বলের যে তীব্রতাটা আছে না, সেই তীব্রতা কিন্তু সব জায়গায় সমান হয় না, কিন্তু ব্যতিচারে সমান হয়। তাহলে ব্যতিচারে হয়, ব্যতিচারে অপবর্তনে হয় না, মানে নেগেটিভ আর কি, উল্টা। ঠিক আছে, এই পার্থক্য গুলো পড়বা। এরপর আসো তোমার আলোর সমাবর্তন। সমাবর্তন করলে এই অধ্যায় মোটামুটি শেষ। আলোর সমাবর্তন, সমাবর্তনটা কি? অর্থাৎ তোমার ওই যে বিভিন্ন তলে যে কম্পমান আলোক তরঙ্গ গুলো আছে, এগুলো একটা নির্দিষ্ট তল বরাবর তোমার কম্পন ক্ষম করা হয়। নির্দিষ্ট তল বরাবর কম্পন ক্ষম করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় আলোর সমাবর্তন। এটাকে আমরা বলে কি বলতো? পোলারায়ন বলি, তাই না? এটাকে বলি কি? পোলারায়ন, তাই না? তো আলোকের যে সমাবর্তনটা, এটা কিন্তু আট তরঙ্গের একটা প্রকৃষ্ট উদাহরণ। কিসের তরঙ্গ? আট তরঙ্গের। তরঙ্গ দুই প্রকার আছে না? একটা অনুদৈর্ঘ্য, একটা অনুপ্রস্থ। তো এই আট তরঙ্গ, এটা হচ্ছে তোমার কি? তরঙ্গের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আলোকের সমাবর্তন। এখন আসো তোমার এখানে তোমাকে কিছু জিনিস জানতে হবে যে সমবর্তিত আলো কখন কত ডিগ্রি কোণে আপতিত হলে সেটা সমবর্তিত আলো হবে। তো উৎপন্ন করার প্রক্রিয়াগুলো জানবা প্রথমে, যে সমবর্তিত আলো উৎপন্ন করার প্রক্রিয়া, সমবর্তিত আলো উৎপন্ন করার প্রক্রিয়া। তো এটা আহ, তিন ভাবে করা যায়। একটা হলো তোমার প্রতিফলন দ্বারা। একটা কি? প্রতিফলন দ্বারা। প্রতিফলন দ্বারা কিভাবে তৈরি করা যায় বলো? যদি একটা অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো, ঠিক আছে,
এই আলোটাকে তুমি যদি কাচের মধ্যে বা কাচ পাতের মধ্যে কত ডিগ্রি কোণে ফেলো, 57 ডিগ্রি কোণে ফেলো, তাহলে এটা কি হয় বলো তো? কাচ পাত থেকে যে প্রতিফলিতটা হয় না, সেইটাই হলো কি হয়, সমতল সমাবর্তিত আলো হয়। আচ্ছা, তাহলে 57 ডিগ্রি কোণে পড়লে কাচ পাতের উপর, তারপর 2 নাম্বার প্রক্রিয়া কি বলতো? দ্বৈত প্রতিসরণ দ্বারা। দ্বৈত প্রতিসরণ দ্বারা। আচ্ছা, দ্বৈত প্রতিসরণ কিভাবে করা হয় বলো তো? এটা করা হয় হচ্ছে তোমার দ্বৈত প্রতিসরক ক্যালাস দ্বারা। দ্বৈত প্রতিসরক ক্যালাস এটা দ্বারা করা হয়। যেমন কোয়ার্টজ, কোয়ার্টজ, ক্যালসাইট, তারপরে আইসল্যান্ড স্পার, আইসল্যান্ড স্পার, এটা এগুলো কোয়ার্টজ, ক্যালসাইট, আইসল্যান্ড স্পার, এগুলো দ্বারা দ্বৈত প্রতিসরণ দ্বারা করা হয়। এইগুলোকে বলা হয় দ্বৈত প্রতিসরক ক্যালাস। মনে থাকবে? তাহলে দ্বৈত প্রতিসরক ক্যালাস কারা? কোয়ার্টজ, ক্যালসাইট এবং আইসল্যান্ড স্পার, এই তিনটা মনে রাখবা। এখন আহ তোমার সমাবর্তন কোণ, এটা তোমরা সবাই জানো যে সমাবর্তন কোণের একটা মান আছে। কাচের ক্ষেত্রে কত? 56 ডিগ্রি। বিশুদ্ধ পানির ক্ষেত্রে 53 ডিগ্রি। ঠিক আছে? কাচের ক্ষেত্রে কত? 56 ডিগ্রি। আর বিশুদ্ধ পানির ক্ষেত্রে 53 ডিগ্রি। তাহলে এটা হলো সমাবর্তন কোণের মান। তো তোমাদের একটা সূত্র আছে তাই না? একটা হলো ব্রুস্টারের সূত্র, একটা ম্যালাসের সূত্র। তো ব্রুস্টারের সূত্রটা কি? ব্রুস্টারের সূত্রটা হচ্ছে মিউ ইকুয়াল টু 10 আই। আর ম্যালাসের সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। এটা তোমার খাতায় লিখে দেওয়া আছে, পড়বা। ঠিক আছে? হ্যাঁ, ওটা একটু দেখে নিবা। তো আমাদের মোটামুটি এই অধ্যায় শেষ। এখন আসলে হচ্ছে আমরা এই অধ্যায়ে অঙ্ক তেমন একটা আসে না, থিওরিটিক্যাল কথাবার্তা। অঙ্ক শুধুমাত্র আসে কোথা থেকে বলতো? দশা পার্থক্য, পদ পার্থক্য। আর যদি কখনো আসে তাহলে তোমার কি আসতে পারে? ডোরার প্রস্থ বা বেদ, এখান থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে? তাছাড়া অঙ্ক আসে না তেমন একটা। এবার আসো তোমার আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানে প্রথমে আমাদের জানতে হবে যে আহ, তোমার ওই প্রসঙ্গ কাঠামোটা আছে না, প্রসঙ্গ কাঠামোটা জানতে হবে। প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো কে দেন? এখানে আমাদের জানতে হবে একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড়। এটা কি বলতো? জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড়। জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলো? যেমন তোমার সমবেগে গতিশীল কোনো কাঠামো, সেটা হলো জড়। আর স্থির কাঠামো, যে কোনো স্থির কাঠামো হচ্ছে জড়। আর অজড় কোনটা? অজড় হচ্ছে তোমার ঘূর্ণায়মান আছে না? তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোগুলো একটু পড়ে নেই। এটা হলো সমবেগে, সমবেগে গতিশীল কাঠামো। আর হচ্ছে তোমার কি? স্থির কাঠামো। আর অজড় কোনটা? অজড় হচ্ছে মন্দন জনিত, যেগুলো মন্দন হয়, মন্দন জনিত কাঠামো। আর একটা কি বলতো? ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান কাঠামো। এটা হচ্ছে অজড় কাঠামো। তারপরে তোমার মাইকেলসন মর্লির একটা পরীক্ষা করছিল। সেখানে কি বলছিল? যে ইথারের কোনো মানে ইথার বলতে কিছু নাই মহাবিশ্বে। আর গ্যালিলিওর যে রূপান্তরটা আছে না, সেটা সঠিক না, সেটা তারা বলছিল। তো এই জিনিসটা এখান থেকে পড়বো। এতটুকু পড়লে আমাদের প্রসঙ্গ কাঠামো এবং মাইকেলসন মৌলিক পরীক্ষা শেষ। তারপরে এই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইনের কি? আপেক্ষিক তত্ত্ব।
তো আইনস্টাইনের দুইটা তত্ত্ব আছে তাই না, একটা সার্বিক তত্ত্ব, একটা সাধারণ বিশেষ তত্ত্ব। তো আপেক্ষিকতার যে তত্ত্বটা আছে, তো একটা তিনি দিছে হচ্ছে কি আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব, সার্বিক, আর একটা হচ্ছে তোমার কি বিশেষ তত্ত্ব। কত সালে দিছে? সার্বিকটা দিছে 1916 সালে, আর 5 সালে দিছে, 1905 সালে দিছে হচ্ছে বিশেষ তত্ত্বটা। এখন কোনটা দ্বারা কি করা হয় বলতো? এই যে বিশেষ তত্ত্ব যেটা আছে 1905 সালে যেটা দিছে, সেটা দ্বারা কি করা হয়, যে কোনো তোমার মানে আগেকার তত্ত্ব তো এটা, এটা কি করছে তিনি, সমবেগে যে চলমান বস্তুর গতিগুলো আছে সেগুলো তিনি সেখান থেকে একটা বের করার চিন্তা ভাবনা করছে সমবেগে, যেগুলো সমবেগে বা সমগতিতে চলে। আর সার্বিক তত্ত্ব যেটা আছে, এখানে তিনি সূর্য, নক্ষত্র, চন্দ্র, ধূমকেতু এগুলো আছে না, এগুলো সম্পর্কে আলোচনা করছে। মেইনলি তিনি মহাবিশ্ব নিয়ে আলোচনা করছে, সার্বিক তত্ত্ব বা সাধারণ তত্ত্ব এখানে। তাহলে কোন তত্ত্বে কি আলোচনা করছে, এইটা একটু আলোচ্য বিষয়টা আমাদের জানতে হবে। কি জানবা বলো তো এখান থেকে? আলোচ্য বিষয়, যে সার্বিক তত্ত্ব এবং বিশেষ তত্ত্বের আলোচ্য বিষয়টা কি। এরপরে তোমার তিনি স্বীকার্য দিয়েছেন কয়েকটা, তার মধ্যে তার যে সূত্রটা আছে E = mc², এটা আমরা সবাই জানি তাই না? তো এটা দেখবো এখান থেকে এখন তার স্থান, যে মেইন যে সূত্র তিনটা, একটা হলো কাল দীর্ঘায়ন। কি? কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নের সূত্রটা তিনি কি বলছে? T = T0/1 - v²/c²। এখান থেকে তিনি বলছে যে এই T0 মানে কি বলতো? এই নিশ্চল অবস্থা। কি অবস্থা? নিশ্চল অবস্থা। আর আর এই টি মানে কি? গতিশীল অবস্থা। তাহলে তিনি বলছে সময় বাড়বে। কি বাড়বে? সময় বাড়বে। গতিশীল কোনো বস্তুর নিশ্চল অবস্থার থেকে সময় কি অবশ্যই বাড়বে, তাই না? আচ্ছা, সময় বাড়া মানে কি? সময় বাড়া মানে তোমার ঘড়িটা কি ধীরে চলা। অর্থাৎ গতিশীল অবস্থায় যদি কোনো কিছু থাকে, এটা নিশ্চল অবস্থায় ঘড়ির চেয়ে ধীরে চলবে, তাই না? তাহলে এখান থেকে কি জানবো আমরা, যে গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে কি হয়, অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে, ঘড়ির চেয়ে ধীরে চলে। মনে থাকবে। তাহলে যেহেতু ধীরে চলবে, কেন ধীরে চলার কারণটা কি? কারণ সময় বাড়বে, কাল দীর্ঘায়িত হইতেছে। কাল দীর্ঘায়িত হইলে অবশ্যই তোমার ঘড়িটা ধীরে চলবে, তাই না? কাল দীর্ঘায়ন হইলে অবশ্যই ঘড়িটা ধীরে চলবে। এরপরে আর কি জানবো এখান থেকে? দৈর্ঘ্য, তোমার ভর বৃদ্ধি পাবে। অর্থাৎ কি কি বৃদ্ধি পাইতেছে? ভর বৃদ্ধি পাইতেছে এবং মানে সময়টা বেশি হইতেছে, তাই না? তাহলে এখান থেকে কি হবে? m = m0/1 - v² - c/c²। তাহলে এখানে আমরা বলবো যে কোনো বস্তুর গতিশীল অবস্থায় ভর এই যে নিশ্চল অবস্থায় ভরের চেয়ে বেশি হয়, তাই না? তাহলে গতিশীল অবস্থায় ভর নিশ্চল অবস্থায় ভরের চেয়ে বেশি হয়। আচ্ছা, এই দুইটা সূত্র আমরা এখান থেকে জানলাম। তারপরে জানবো হচ্ছে সে আমার কি, যে দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য, তাহলে শুধুমাত্র একটা জিনিস কম হয়, সেটা কি? দৈর্ঘ্যটা সংকুচিত হয়। দৈর্ঘ্যটা সংকুচিত কতটুকু হয় বলতো? L = L0/1 - v²/c²। তাহলে এখন দেখো এই যে এই এই মানটা, এই মানটা কি হবে বলতো? ধরো এই মানটা 5 বের হইছে, আর এটা এটা তোমার মনে করো এটা বের হয়েছে 0.65। তাহলে এটা কি মানটা কত হইতেছে বলতো? মানটা কমে যাচ্ছে না? এই মানটা কমে যাচ্ছে। বাট এরকম যদি হইতো যে L0 এটা হইতো, তাহলে এটার মান যদি 5 হয়, আর এই নিচে যদি তোমার 0.65 হয়,
তাহলে দেখো ভাগ করলে কি বাড়বে, এইটা দ্বারা এটা ভাগ করলে বাড়বে, আর এটা দ্বারা এটা গুণ করলে কমবে। তাহলে কি দৈর্ঘ্যটা সংকুচিত হইতেছে, তোমরা এটা বুঝতে পারো। তাহলে গতিশীল দৈর্ঘ্যটা অবশ্যই নিশ্চল দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে, তাই না? এটাকে আমরা বলি কি, লরেন্স ফিটজেরাল্ড সংকোচন বলি, তাই না? লরেন্স ফিটজেরাল্ড সংকোচন, এটাকে বলা হয় লরেন্স ফিটজেরাল্ড সংকোচন। এখন দেখো এই দুইটা আমরা দেখলাম। এখন এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ধরো তোমার ভি, মানে এই বেগটা, বেগটা কার সমান হয়েছে, আলোর বেগের সমান হয়েছে। আলোর বেগ কত বলো তো? আলোর বেগ সি। তো বেগ যদি আলোর বেগের সমান হয়ে যায় তাহলে নিচে শূন্য হয়ে যায় না? আর নিচে শূন্য হওয়া মানে কি, ধরো তোমার আলোর বেগে যদি কোনো কিছু চলে, হ্যাঁ, আলোর বেগের কাছাকাছি অথবা আলোর বেগের সমান বেগে চলে, ঠিক আছে, তাহলে আলোর বেগের সমান বেগে চললে তোমার দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা হবে শূন্য। কিন্তু ভর মানে এম, আর সময় মানে টি, এটা হবে অসীম। কি হবে? অসীম, মনে থাকবে। কেন অসীম হবে? কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়? অসীম হয়। আর কোনো কিছুকে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হয়, তাই না? তাহলে এটা আমরা মনে রাখবো যে আলোর বেগে সমান বেগে চললে দৈর্ঘ্যটা শূন্য হয়, হ্যাঁ এটা দৈর্ঘ্য না, হ্যাঁ দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা শূন্য হয়। তো আলোর বেগে সমান বেগে চললে, এখন যদি এরকম বলে যে মহাকাশযানটা ভির মান √3/2 এই বেগে চলতেছে, হ্যাঁ, এই বেগে চলে, এই বেগে চলতেছে, তাহলে মনে রাখবা যে আগের গতিশীল যে গতিশীল যে ভরটা আছে, এটা নিশ্চল ভরের দ্বিগুণ হবে। মনে রাখবা এই √3/2 ইন্টু সি, এই বেগে চললে, এই বেগে চললে আগের যে বেগটা, এই যে আগের বেগ হচ্ছে এইটা নিশ্চল ভর, নিশ্চল ভর, এই ভরের দ্বিগুণ হবে, ঠিক আছে। সময়টাও, সময়টাও সেম কি হবে, নিশ্চল। ভাইয়া, হ্যাঁ, আগেরটা বুঝি নাই, আলোর বেগে চলে কোনটা শূন্য হবে? আচ্ছা, আমি এইটা আগে শেষ করি, দাঁড়াও এটা আগে শেষ করে পরে এটা বলতেছি আবার। ধরো তোমার বেগের মান √3/2 ইন্টু সি, এই বেগে যদি চলে কোনো বস্তু, তাহলে গতিশীল ভরটা আগের ভরের মানে নিশ্চল ভরের দ্বিগুণ হবে, এবং সময়টা দ্বিগুণ হবে আগের চেয়ে, ঠিক আছে। আর দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা অর্ধেক হবে। দৈর্ঘ্যটা অর্ধেক হবে কেন? কারণ সম্পর্কটা তো ভিন্ন, তাই না? এই দৈর্ঘ্যের সম্পর্কটা তো ভিন্ন। এখন তোমাকে আমি বুঝাই যে যদি আলোর বেগে চলে, তুমি সূত্রটা আগে লেখো। আলোর বেগে চললে এলটা কেন শূন্য হবে বলো তো? কারণ L=L0 ইন্টু 1 - v² / c²। তাহলে এইটা শূন্য হয়ে গেল না, এই মানটা, এই মানটা শূন্য হয়ে গেল, এটার সাথে গুণ হইলে কি শূন্য হয়ে গেল না? তাহলে L0 ইন্টু শূন্য মানে কি শূন্য। কিন্তু তুমি এই যে এই ভরের সূত্রটা লেখো, ভরের সূত্রটা লিখলে তো বুঝতে পারবা যে m=m0/1 - v² / c²। তার মানে তুমি যদি এখানে ভির মান সি বসাও, মানে আলোর বেগের সমান বসাও, তাহলে এইখানে শূন্য হয়ে যাচ্ছে না? তাহলে m0/0 মানে কি অসীম না? কোনো কিছুকে শূন্য দ্বারা ভাগ করলে কি হয়? অসীম হয়, ইনফিনিটি হয়। এবার বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। এখন আসো ইকুয়াল টু এমসি, এইটা দিয়ে কিন্তু অবজেক্টিভ আসে, যেটা এতক্ষণ পড়াইলাম, হ্যাঁ। = MC², এটা তোমরা সবাই জানো এই সূত্রটা, এটা নিয়ে আলোচনা না করি। এখান থেকে অঙ্ক আসতে পারে, আলোর বেগের মান দিয়ে থাকতে পারে, ভর দেওয়া থাকতে পারে, অথবা তোমার চাইতে পারে যে আলোর বেগ, ভরের মান চাইতে পারে, তোমার শক্তি দেওয়া আছে, বললো ভরের মান বের করো, যদিও এটা ক্যালকুলেটর লাগবে। বাট হাতে হাতে করতে গেলে তোমাকে নর্মালি কিন্তু করা যাইতে পারে, হ্যাঁ, নর্মালি অঙ্কটা করা যাইতে পারে। যেমন তোমার ভরের মান দিয়ে দিল কত, ভরের মান 10 কেজি দিয়ে দিল,
এবং বললো যে তোমার ইয়া কত, তোমার শক্তি কত, শক্তির মানটা বের করো আলোর বেগের কাছাকাছি কোন একটা জিনিসের ভর 10 কেজি দিলে কি হবে, 10 × 3.8 10⁸ মানে 3.0, সরি 3.0 10⁸ হোল স্কোয়ার। তো এটা হোল স্কোয়ার মানে কি বলতো, এটা হোল স্কোয়ার মানে হচ্ছে এটা ডাবল, ডাবল গুণ, ডাবল গুণ, তাই না? তাহলে তিন তিন গুণ করলে কত হয়, 9 হয়। 9 × 10⁻, কত, এই 8 যোগ করবো আমরা, তাই না? তাহলে কত হয়, 16 × 10। তাহলে এইভাবে করা করা যায় তো। তাহলে 9 × 10⁻17, উত্তর কত আসলো? এই 10 দ্বারা গুণ করলে, এই যে এখানে পাওয়ার হিসেবে নিলাম আমরা, এটাকে পাওয়ার হিসেবে নিলে 17 হয়ে গেল না? এগুলো আমরা পড়বো এখান থেকে, শেষ মোটামুটি। তারপর দেখো তোমার 1 AMU, 1 AMU মানে কি, 1.66 10⁻⁻27 কেজি। এএমইউ মানে কি, অ্যাটমিক মাস ইউনিট, কি এ অ্যাটমিক মাস ইউনিট। তো 1 AMU, এটার সমতুল্য ভর কত, এটার এই ভরের সমতুল্য শক্তি কত, সমতুল্য শক্তি, শক্তি কত বলো তো, 933 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে প্রোটনের ভর কত এমইউ, প্রোটনের ভর আর নিউট্রনের ভর কত এএমইউ, এটা আমরা সবাই জানি, পড়াইছিলাম। এটা কি 1.00727 বা 76, আর এটা 1.00866 AMU, মানে অ্যাটমিক মাস ইউনিট, মনে থাকবে। তারপর এই অধ্যায়ে তোমাদের আরেকটা জিনিস তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল নিয়ে সমস্ত কথাবার্তা আমরা প্রথম পত্রে করে ফেলছি, সুতরাং নতুন করে আর এখানে সময় নষ্ট করতেছি না, ঠিক আছে? এগুলো তোমাদের জানা আছে এবং আমি সুন্দর করে তোমাদের নোট করে দিয়েছিলাম। তারপরে ভাইয়া আর বলো। হুম। সূত্র লিখলে নিচে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা তো শূন্য হয়, তার আগে যে ওয়ান আছে। কোনটা? এই যে এইটা, হ্যাঁ। এখানে যে ওয়ান আছে এটা। আচ্ছা, হ্যাঁ। তুমি যদি ভি ইকুয়াল টু সি বলো, তাহলে সি স্কোয়ার বাই সি স্কোয়ার কি, ওয়ান না? ওয়ান মানে 1 - 1 কত, 0 না? জিরোর রুট করলে তো জিরোই হবে, তাই না? এখানে ভি মানে কি, ভিটা আলোর বেগের সমান না, বিটা তো আলোর বেগের সমান, ভি ইকুয়াল টু সি, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমাদের কৃষ্ণ বস্তুর যে বিকিরণটা আছে, এটা আবিষ্কার করছে কে, মানে এটা ব্যাখ্যা করছে কে, ম্যাক্স প্লাঙ্ক। কিসের মাধ্যমে ব্যাখ্যা করছে? কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে। এই প্রথম ক্লাসের প্রথমে আমরা বলছি এটা, যে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে ম্যাক্স প্লাঙ্ক কি করছে, কৃষ্ণ বস্তুর বিকিরণ তোমার ব্যাখ্যা করছে। তো এই যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, এখানে মূল কথাটা কি বলতো? এখানে মূল কথাটা হচ্ছে কালো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পাইলে বা তাপমাত্রা বৃদ্ধি করলে তার তড়িৎ চুম্বক তরঙ্গ বিকিরিত হয়। কি হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে কালো বস্তুর মধ্যে তড়িৎ চুম্বক তরঙ্গ বিকিরিত হয়, যেটা তরঙ্গ দৈর্ঘ্যটা কত বলতো, অবলোহিত অঞ্চল থেকে শুরু করে দৃশ্যমান এবং অতিবেগুনি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। তাহলে এই কৃষ্ণ বস্তুর বিকিরণে কি বলা আছে, মূল কথাটা পড়বা শুধু। হ্যাঁ, বিকিরণে কি বলা আছে, কালো বস্তুর মধ্যে তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে তার থেকে তড়িৎ চুম্বক তরঙ্গ বিকৃত হবে, ঠিক আছে? কতটুকু বিকৃত হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা কতটুকু বিকৃত হবে বলতো? অবলোহিত থেকে, অবলোহিত থেকে থেকে দৃশ্যমান, তারপরে যাবে কোথায়, অতি বেগুনি পর্যন্ত, মানে এই পর্যন্ত বিস্তৃত। মানে মেইনলি তোমার
কৃষ্ণ বস্তুর বিকিরণটা কতটুকু অঞ্চল পর্যন্ত হয়? অবলোহিত দৃশ্যমান অতিবেগুনি এইসব অঞ্চলে থাকে, মনে থাকবে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি কৃষ্ণ বস্তু থেকে কৃষ্ণ বস্তুর যে বিকীর্ণ শক্তিটা আছে না, এই শক্তিটা বৃদ্ধি পায়, মনে থাকবে। শক্তিটা বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে তোমার বিজ্ঞানীদের কিছু সূত্র আছে, সেটা কি? একটা ভিনের সূত্র, ভিন এবং রেলিজিন্স। রেলিজিন্স, এখানে ভিন বলছে কি? ভিন বলছে কৃষ্ণ বস্তুর শক্তি বন্টনটা, কৃষ্ণ বস্তুর শক্তি বন্টন, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক। কি? তরঙ্গ দৈর্ঘ্যের পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক, মনে থাকবে। আর রেলিজেন্স বলছে কি? কৃষ্ণ বস্তুর শক্তি বন্টন তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, মনে থাকবে। তাহলে ভিন এবং রেলিজেন্স, এটা তোমরা এখান থেকে পড়বে। আর ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব সবাই তোমরা জানো। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বের করছিলেন বলো তো? কোন সূত্রটা আবিষ্কার করছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্ক আবিষ্কার করছিলেন হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে কি? এটা মানে কম্পাঙ্ক, এটা মানে কি? কম্পাঙ্ক। আর এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, ঠিক আছে। এটা হলো ম্যাক্স প্লাঙ্কের সূত্র। এটা কার সূত্র? ম্যাক্স প্লাঙ্ক। আমরা কিন্তু অলরেডি জানি যে সি ইকুয়াল টু কি? মিউ ল্যামডা। মিউ মানে কি? সি বাই ল্যামডা, বলতে পারি না? বলতে পারি। তাহলে ই ইকুয়াল টু কি হয় বলতো? এই সি বাই ল্যামডা, বলা যায় কি না? হ্যাঁ, বলা যায়। তাহলে এখান থেকে আমরা এটাও পাইতে পারি। তাহলে আমরা এখান থেকে কি কি পাইলাম বলতো? সূত্রগুলো পাইলাম, তাই না? আচ্ছা, এবার আসো তোমার। হ্যাঁ, আমিনুল। হ্যাঁ, বল। পর- পরে আমি তো পড়াইতেছি রে, এখন খেলতে পারবো না। পড়াইতে দেরি হবে, 10টা বাজে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, এটাকে কি বলা হয় বলতো? তেজ কণাবাদ বলা হয়। তেজ কণাবাদ। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন। ম্যাক্স প্লাঙ্ক প্রথমে দিছেন, তারপর আইনস্টাইন বলছেন, ঠিক আছে। তো প্লাঙ্কের ধ্রুবকের মান কত বলতো? 6.626 10⁻³ জুল সেকেন্ড, অথবা 6.626 10⁻³ জুল সেকেন্ড, অথবা 10⁻⁻27 আর্গ। এটা হলো তোমার সিজিএস এ, আর্গ সেকেন্ড। এখান থেকে আমরা এখন পড়বো ফোটন। আলো নিয়ে কথা বলো। ফোটনের বৈশিষ্ট্য পড়তে হবে। কি পড়তে হবে? ধর্ম। তো ধর্মটা কি পড়বা বলো? ফোটনের কণা চার্জ বিহীন। ফোটনের কণা কি? চার্জ বিহীন, আলোর বেগে চলে, স্থির ভর শূন্য, এটাকে আয়নিত করা যায় না, ফোটনের ভর নাই কিন্তু সুনির্দিষ্ট ভরবেগ আছে। তাহলে চারটা বৈশিষ্ট্য বলছি, কি বলছি? ফোটনের কণা চার্জহীন, আলোর বেগে চলে, স্থির ভর শূন্য কিন্তু সুনির্দিষ্ট ভরবেগ আছে, এদেরকে আয়নিত করা যায় না। কি করা যায় না? আয়নিত করা যায় না। তাহলে আমি আবার বলি,
ফোটনের কণা চার্জহীন, আহ আলোর বেগে চলে, স্থির ভর শূন্য, এবং সুনির্দিষ্ট ভরবেগ আছে। কিন্তু সুনির্দিষ্ট ভরবেগ আছে, এদেরকে আয়নিত করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো পড়বা এখান থেকে। তাহলে ফোটনের বৈশিষ্ট্য মাস্ট, ধর্মটা মাস্ট পড়তেই হবে, কারণ নিচের কোনটা সঠিক ফোটন থেকে এটা কিন্তু আসছে এখান থেকে। এবং আমার নোটের মধ্যে কিন্তু আমি সুন্দর মতো হয়তো লিখে দিছি, দেখবা। তারপরে এক্স রে রশ্মি, কি রশ্মি? এক্স রে রশ্মি বা রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি বা এক্স রে দুই প্রকার, একটা কোমল এক্স রে, একটা কি কঠিন এক্স রে। কোমল এবং কঠিন, বলতো কঠিন কোনটাতে ব্যবহার করা হয়, কোমল কোনটাতে ব্যবহার করা হয়? কোমলটা ব্যবহার করা হয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে। কোন বিজ্ঞানে? চিকিৎসা বিজ্ঞানে। আর কঠিনটা ব্যবহার করা হয় তোমার কোথায় বলতো? কঠিন এক্স রে পদার্থের শিল্প যে, ক্ষেত্রে। হ্যাঁ, বিশুদ্ধতা বা গবেষণা কার্যে, বা পদার্থের গঠন প্রকৃতি নির্ণয়, ঠিক আছে, অর্থাৎ পদার্থের গঠন পদ্ধতি, বিশুদ্ধতা, এইসব নিয়ে আলোচনা করা হয়। তো তরঙ্গের সীমাটা কিন্তু কোমল এক্স রে কত? কোমল এক্স রে 10 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটার কত কঠিনের? 0.01 অ্যাংস্ট্রম, মনে থাকবে। তাহলে 10 অ্যাংস্ট্রম, 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা। তারপরে আহ কি বলে, এই যে ফোটনের যে শক্তির সীমাটা আছে, শক্তির সীমাটা, এটা মনে রাখবা কঠিনেরটা বেশি, মেগা ইলেকট্রন ভোল্ট। কি? মেগা ইলেকট্রন ভোল্ট। আর কোমলেরটা হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে মেগা ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট। তারপরে এক্স রে, এক্স রে আমাদের একটা একক আছে, এটা কি? রঞ্জেন, তাই না? এক রঞ্জেন মানে কি? আমরা এক রঞ্জেন বলতে কি বুঝি? এক রঞ্জেন বলতে আমরা কি বুঝি যে, হুম, এটা বলতে পারো কি বলছি আমরা এক রঞ্জেন বলতে? হ্যাঁ, বলতে কি বুঝি বলো? এক রঞ্জেন বলতে যে 10⁻³ মিটার বায়ুতে তোমার কি আছে? 3.33 10⁻10 কুলম্ব চার্জের সমান চার্জ আছে। তাহলে এত মিটার বায়ুতে তোমার কি আছে? 3.33 10⁻10 কুলম্ব চার্জের সমান চার্জ আছে। আচ্ছা, ওকে। এখন এক্স রে ধর্ম পড়তে হবে। কি পড়তে হবে? একটু আগে আমরা কি পড়ছি বলতো? ফোটনের ধর্ম পড়ছি, এখন পড়বে এক্স রে ধর্ম। এক্স রে ধর্মটা আমরা মনে রাখবো যে আমাদের যে ভেদন যোগ্যতা আছে না, ভেদন যোগ্যতা, এটার কিন্তু একটা ক্রম আছে জানো তো। প্রথমে গামা, তারপরে এক্স রে, তারপরে বিটা, বিটা রশ্মি, তারপরে আলফা। তাহলে দেখো এক্স রে এর ভেদন যোগ্যতা কিন্তু অনেক বেশি। তাহলে একটা পয়েন্ট পাইলাম যে এদের ভেদন যোগ্যতা বেশি। এরা আধান নিরপেক্ষ। এরা কি? এরা হলো আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। তারপর কি জানবো? যে এটা বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। এরা বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা কি হবে না? চৌম্বক বা বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হবে না। মনে থাকবে। এক্স রেটা কিন্তু অদৃশ্য, জানো, এটা তো সবাই জানি আমরা, এক্স রেটা অদৃশ্য। এবং এক্স রে কিন্তু জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। কি করতে পারে? জীবন্ত কোষ, জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে, ধ্বংস করতে পারে। যার কারণে আমাদের জীবন্ত কোষের যে জিনগুলো আছে না, এই জিনগুলোর কার্যাবলী বা চারিত্রিক গুণাবলী নষ্ট হয়ে যায়। এটার কারণে কিন্তু আমাদের শরীরের ক্ষতি হইতে পারে। আমাদের আরবিসি ডাব্লিউবিসি নষ্ট হইতে পারে, চামড়ার ক্ষতি হইতে পারে, স্কিন ক্যান্সার হইতে পারে। এক্স রে কারণে কিন্তু এগুলো হইতে পারে, যারা বেশি বেশি এক্স রে করি আমরা।
কারণ এটা তো রেডিয়েশন একটা, তাই না? রেডিয়েশনের একটা লিমিট আছে না? লিমিটটা ক্রস করলে তো আমাদের স্কিনের সমস্যা হবেই স্বাভাবিকভাবেই। ধরো একজন বারবার পায়ের এক্স রে করে, দেখবা যে পায়ের এক্স রে করতে 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 পায়ের কোষগুলো মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? কারণ এটা আমাদের জীবন্ত কোষগুলোকে নষ্ট করতে পারবে, এই ক্ষমতাটা তার আছে। ঠিক আছে, এটা পড়বা এখান থেকে। তাহলে এক্স রে জিনিসটা পড়লাম, তারপরে ব্যবহার করবা। ব্যবহার কোন কোন কাজে ব্যবহার করা হয়? এক্স রে ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এক্স রে ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে সবাই আমরা জানি। যে কোনো চিকিৎসা ক্ষেত্রে, যেমন কোথাও ছবি তুলতে হাড় ভেঙে গেছে, অথবা কোথাও কোনো ক্ষতি হয়েছে, আমাদের ভেতরের ফুসফুস, লাংস, কিডনি এগুলা কেমন আছে দেখতে, পেটের অবস্থা কেমন আছে এটা দেখতে, আলসার হয়েছে কিনা অথবা টিউমার আছে কিনা, এগুলো দেখার জন্য আমরা চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করি, তাই না? তারপর গোয়েন্দা বিভাগে ব্যবহার করি। কি করতে? গোয়েন্দা ভাই, বিভাগে। একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, এক্স রে তো চামড়া ভেদ করে হাড্ডিতে গিয়ে আটকে পড়ে, যার কারণে আমরা হাড্ডিটা দেখতে পারি। কিন্তু যে সময় যে আমরা পেটের এক্স রে করি, তখন হ্যাঁ। কে লাগে যে পেটের নাড়ি ভুড়ি গুলা দেখা যায় বা বোঝা যায় যে এনে সমস্যা আছে কিনা। এটা মূলত আমরা, একটা হলো সাদা, একটা হলো কালো। এখন এটা মেডিকেলে আসলে বুঝতে পারবা অবশ্য, যে এখন বললে বুঝবা না। একটা রেডিও লুসেন্ট, একটা রেডিও অপাক নামে একটা কথা আছে। তো আমরা এটা দেখে বুঝি যে যেখানে গ্যাস থাকবে সেখানে সাদা হয়ে যাবে সেই অংশটা। ধরো পেটের মধ্যে কারো গ্যাস্ট্রিক আলসার হয়েছে, হ্যাঁ, তো গ্যাস অ্যাকুমুলেশন, গ্যাস জমে গেছে, গ্যাস জমে কি হয়ে গেছে, তোমার এই পেটের জায়গাটা সাদা সাদা হয়ে গেছে। তখন এই সাদা সাদা অংশটা দেখে বোঝা যায় যে যে এখানে গ্যাস জমছে। এটার কারণেই তার সমস্যা, এই এই সমস্যা হয়েছে। ঠিক আছে। তো ওইটা মূলত তোমার, এই যে আমরা এটা এখন বুঝবি না যদিও, জাস্ট এটা বললাম যে এখানে দুইটা চিত্র আছে, একটা রেডিও লুসেন্ট, একটা রেডিও অপাক। এই দুইটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটার মধ্যে এক্স রেতে এটা এই সমস্যা। আর হাড় ভাঙলে বা হাড় যদি স্থানচ্যুত হয়, এটা আমরা, এটা সবাই বুঝতে পারে যে এখান থেকে হাড়টা নড়ে গেছে। তখন এক্স রেতে দেখা যায় যে এই হাড়টা এখানে ফাঁকা স্থান দেয় একটা, নর্মালি ফাঁকা স্থান দেওয়া থাকে। আর নাড়ি ভুঁড়ি কিন্তু তোমার হচ্ছে এরকম বোঝা যাবে না। নাড়ি ভুঁড়ি যেগুলো আছে না, যেগুলো আমরা বলি, সেগুলো মূলত সেখানে বোঝা যাবে না, জাস্ট একটা কালো ছাপ পড়বে। ঠিক আছে, কালো ছাপ পড়বে। আচ্ছা, তারপর গোয়েন্দা বিভাগে, গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে, ব্যবসায়ে, পরীক্ষাগারে আমরা আসল হীরা, নকল হীরা যেটা পার্থক্য করি, এটা কিসের মাধ্যমে করা হইতে পারে? এক্স রে মাধ্যমে করা যাইতে পারে। আসল হীরা নকল হীরার পার্থক্য, ঝিনুকের মধ্যে মুক্তা আছে কিনা এটা দেখতে পারি আমরা। পেটের মধ্যে কেউ ধাতব পদার্থ নিয়ে ঘুরতেছে কিনা এটা আমরা দেখতে পারি। ধাতব পদার্থে কোনো ফাটল আছে কিনা এটা আমরা দেখতে পারি। তাহলে আমাদের শিল্পক্ষেত্রে, গোয়েন্দা বিভাগে কি কি ব্যবহার আছে, এগুলা মাস্ট। ঠিক আছে, মাস্ট আমার জিনিসটা পড়বা। এবার একটা ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া। তাহলে ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষামূলক ভাবে, পরীক্ষামূলক ভাবে কে দেন বলতো? পরীক্ষামূলক ভাবে দেন হচ্ছে হেনরিক হার্টস। ঠিক আছে, প্রমাণ করেন হচ্ছে হেনরিক হার্টস। আর আবিষ্কার করেন কে বলতো? স্মিথ। আবিষ্কারক কে? স্মিথ আবিষ্কার করেন। আর পরীক্ষামূলক প্রমাণ দেন হচ্ছে হেনরিক হার্টস। পরীক্ষামূলক প্রমাণ। তো এখানে আইনস্টাইনের একটা সমীকরণ আছে। আইনস্টাইনের যেটা তত্ত্ব ছিল, আইনস্টাইনের প্লাঙ্কের নাম কি, কোয়ান্টাম তত্ত্ব, তাই না? এই কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে কিন্তু এই ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে দুটা জিনিস ব্যাখ্যা করা যায় বলছিলাম, কি বলছিলাম? কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং ফটোতড়িৎ ক্রিয়া। সমীকরণটা কি বলতো? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এই ডাব্লিউ নটটা মানে কি? এটা হলো কার্যপেক্ষক, কি এটা? কার্য
অপেক্ষক। এখন কার্যপেক্ষকটা কি? এটা হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠ থেকে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়। কণ্ঠ কি আসো না নাই, ঘুমাইছো নাকি? না ভাই, আছি। ওয়াও, নাইস। তাহলে কার্যপেক্ষকটা হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠ থেকে, কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্য বেগ সম্পন্ন, শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হতে বা করতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় কার্যপেক্ষক, তাই না? তাহলে কার্যপেক্ষককে আমরা ডাব্লিউ নট দ্বারা ব্যবহার করি। ডাব্লিউ নট, ডাব্লিউ নট ইকুয়াল টু কি বলবো, এইচ মিউ নট। এখন এই যে মিউ নটটা দিলাম না, এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। কি বলা হয়? সূচন কম্পাঙ্ক। তাহলে আমাদের এই মিউ নটটা জানতে হবে। সূচন কম্পাঙ্ক কাকে বলে? সূচন কম্পাঙ্ক হচ্ছে ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হইতে পারে। ন্যূনতম যে কম্পাঙ্কের কারণে কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হতে পারে তাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। তাহলে কার্যাপেক্ষক কি এবং সূচন কম্পাঙ্ক কি, এই দুটোর সংজ্ঞা মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে থাকবে। তাহলে সূচন কম্পাঙ্ক এবং কার্যাপেক্ষক এইটা আমরা পড়বো এখন। কয়েকটা ধাতুর কার্যাপেক্ষক তোমাদের মনে রাখতে হয় খুব ভালো মতো। সেটা কি? সেটা হচ্ছে সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর কি রূপার, রূপা মানে কি সিলভার, তারপরে তামা মানে কপার, সোনা মানে ওরাম, এবং কি বলে, প্লাটিনাম, তাই না? সিজিয়ামের কত, 2.14, 2.30। তারপরে রুবিডিয়াম, রুবিডিয়াম না, রুবিডিয়ামের তো আছে নাম, এটা তো মনে নাই আমার। রুবিডিয়াম কত? হুম। তারপরে তোমার সোডিয়ামও তো আছে। সোডিয়াম কত? সোডিয়াম 2.75। তারপরে কপারের কত? কপারের, কপারের হচ্ছে তোমার কত, 4.94। আর এই রূপারটা কত, সিলভার, সিলভারেরটা 4.74। এটা মনে রাখার তো আসলে মানে টেকনিক নাই, তবে এই মুখস্থ করতে করতে মনে থাকতে লাগবে, বুঝছো? আর এখান থেকে মূলত মানগুলো আসে না, বুঝছো? আসে কি জানো, নিচের কোনটার কার্যপেক্ষক বেশি সবচেয়ে, তাহলে কার বেশি হবে, প্লাটিনামের। তোমরা এই ইয়াটা মনে রাখবা, সিকোয়েন্সটা, প্লাটিনাম সবচেয়ে বেশি, তারপরে ওরামেরটা বেশি, তারপরে তামা, তারপরে রূপা, রূপা মানে সিলভার, তারপরে, তারপরে কি বলতো, সোডিয়াম, পরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম, হ্যাঁ, তারপরে রুবিডিয়াম। এই সিকোয়েন্সটা মনে রাখবা। তো আকার যদি বাড়ে, দেখো এক নাম্বার পর্যায়ে আছে না, এই এক নাম্বার গ্রুপ আছে না, এক নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, এই আকার বাড়লে কার্যাপেক্ষকের মান কমে, বুঝছো? আকার বাড়লে, যেমন সিজিএমের আকার সবচেয়ে বড়, সিজিয়াম, সিজিএমের আকার দাঁড়াও তো, লিথিয়াম ফ্রান্সে, আচ্ছা। তাহলে সিজিএমেরটা সবচেয়ে বড়। তো পটাশিয়ামের পরে মনে হয় রুবিডিয়াম আসবে, হ্যাঁ, পটাশিয়ামের পরে রুবিডিয়াম আসবে, পরে সিজিয়াম আসবে। অর্থাৎ আকার বড় হইলে তোমার মান কমে, বুঝছো? আকার বড় হইলে মান কমে এক নাম্বার গ্রুপের। তো এখান থেকে মনে রাখবা যে এই কার্যাপেক্ষকটা কিন্তু এক নাম্বার গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে। 2 নাম্বার 3 নাম্বার গ্রুপের ক্ষেত্রে, বা 2 নাম্বার বা 13 নম্বর গ্রুপের মৌলগুলো আছে না, যেমন অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, এগুলো কিন্তু হবে না। যেমন নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না, ডেন্টালের কোশ্চেন ছিল একটা। সেখানে অপশনে ছিল কি বলতো, কোথা থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? সিজিয়াম ছিল, পটাশিয়াম ছিল, সোডিয়াম ছিল, অ্যালুমিনিয়াম ছিল। তো অ্যালুমিনিয়াম থেকে হবে না, কেন হবে না? কারণ
অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপের মৌল। তো এটা মূলত হয় হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌল, এবং ডি ব্লকের এই কয়টা মৌল যেগুলো তোমার মুদ্রা ধাতু, যেগুলো কি মুদ্রা ধাতু আছে না, মুদ্রা ধাতু, 4টা মুদ্রা ধাতু আছে না তোমাদের, প্লাটিনাম, ওরাম, কপার এবং সিলভার। এই 4টা মুদ্রা ধাতু এবং 1 নম্বর গ্রুপ, এবার মনে থাকবে 1 নম্বর গ্রুপ। তাহলে এইভাবে মনে রাখলে আশা করি হয়ে যাবে। এবার আসো তোমাদের আলোক, তাহলে মুদ্রা ধাতু 4টা আর 1 নম্বর গ্রুপ, বাকিগুলো তোমার মনে রাখার দরকার নেই, শেষ। সবচেয়ে বেশি মানকার প্লাটিনামের, শেষ। আচ্ছা, এখন আসো আলোক তড়িৎ নির্গমনের সূত্র বলি। আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলী, 4টা সূত্র আছে তাই না? তো প্রথম সূত্র, যেগুলো প্রদান করেন কে, বিজ্ঞানী লিনার্ড, থমসন, তারপর রিচার্ডসন, কম্পটন, এরা হচ্ছে আবিষ্কার করছিলেন। তো প্রথম সূত্রতে বলা আছে যে আলোক নির্গমন হচ্ছে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া। অর্থাৎ তোমার এই যে আপতিত রশ্মিটা যে আমাদের আসলো, পতিত হইল, এবং আলোক ইলেকট্রন ইলেকট্রন যে নির্গত হইল, এ সময়ে ব্যবধানটা খুবই কম। মানে পড়ার সাথে সাথে 3 × 10⁻⁹ এই সেকেন্ডের ব্যবধানের মধ্যেই ইলেকট্রন নির্গত হয়। এই সেকেন্ডের ব্যবধানের ফলে কি হয়, তোমার ইলেকট্রনটা নির্গত হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আপতিত রশ্মির পতন কাল এবং আপতিত, না, আপতিত রশ্মির প্রশ্নটা এরকম আসতে পারে যে আপতিত রশ্মির পতন কাল ও আলোক ইলেকট্রনের নির্গমন কালের মধ্যে সময়ের ব্যবধান কত, ও আলোক ইলেকট্রন নির্গমন কালের নির্গমন কালের মধ্যে সময়ের ব্যবধান কত, সময়ের ব্যবধান কত, তাহলে কত, এই যে এত সেকেন্ডের কম। ঠিক আছে। আচ্ছা, তারপর সূচন কম্পাঙ্ক কাকে বলে, এটা তোমার দ্বিতীয় সূত্রে বলা আছে। তাহলে 2 নম্বর সূত্রে বলা আছে সূচন কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্কের সূত্র, অর্থাৎ সর্বনিম্ন যে কম্পাঙ্ক লাগে একটা ইলেকট্রন নির্গত হইতে, ঠিক আছে, এটাকে বলে সূচন কম্পাঙ্ক। মনে থাকবো। তাহলে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র গেল, এবার 3 নম্বরটাতে আসো। 3 নম্বরটাতে কি বলা আছে যে এই যদি তোমার ওই যে কি বলে আপতিত আলোকের কম্পাঙ্কটা যদি প্রারম্ভ কম্পাঙ্ক, মানে এই যে এটা সূচন কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে আপতিত আলোকের মাত্রাটা কি বলে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হয়, আপতিত আলোকের প্রাবল্যের সমানুপাতিক হয়। তাই 3 নম্বর সূত্রে বলা আছে যে এইভাবে মনে হয় বলা আছে, দেখো, যে আপতিত আলোকের কম্পাঙ্ক কম্পাঙ্ক যদি তোমার কি হয় বলো তো, প্রারম্ভ কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, প্রারম্ভ কম্পাঙ্কের চেয়ে বেশি হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি বলতো, ইকুয়াল টু, সমানুপাতিক আলোর প্রাবল্য, সমানুপাতিক আলোক প্রাবল্য। এটা হলো তোমার তৃতীয় সূত্র। আর চতুর্থ সূত্র কোনটা, তোমার আলোক ইলেকট্রনের গতিবেগ, আলোক ইলেকট্রনের গতিবেগ, বা এটাকে গতিশক্তি বলি আমরা, গতিশক্তি বা গতিবেগ আপতিত আলোকের, আপতিত আলোকের প্রাবল্যের উপর নির্ভর
করে না। তাহলে কার উপর নির্ভর করে বলো তো? নির্ভর করে কার উপর? নির্ভর করে হচ্ছে এই আপতিত আলোকের কম্পাঙ্কর উপর। কার উপর নির্ভর করে হচ্ছে? কম্পাঙ্ক। আপতিত আলোকের কম্পাঙ্ক ও নিঃসারক বা নির্গমক, এটার উপর নির্ভর করে, এটার প্রকৃতির উপর নির্ভর করে। মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো পড়বো, যে কোনটা কি। তারপরে তোমার আলোক তড়িৎ কোষ। আলোক তড়িৎ কোষ সম্পর্কে একটা অবজেক্টিভ আসে, সেটা হলো ব্যবহারটা। ব্যবহারটা কি? যেমন আমরা কোথায় কোথায় ব্যবহার করি? শপিং মলে, স্টেডিয়ামে। স্টেডিয়ামের মধ্যে কতজন দর্শক আসতেছে, কতজন বের হতেছে, অডিটোরিয়ামের মধ্যে কতজন আসতেছে, কতজন বের হইতেছে, এগুলো গণনা করার জন্য আমরা কি করি? তোমার স্বয়ংক্রিয় সুইচ, যেটাকে বলি আমরা, এটা ব্যবহার করি, তাই না? এটা হলো আলোক তড়িৎ কোষের সবচেয়ে বড় ব্যবহার। তাহলে আলোক তড়িৎ কোষের সবচেয়ে বড় ব্যবহারটা কি বলবা? স্বয়ংক্রিয় সুইচ হিসেবে। এটার মাধ্যমে শপিং মল, স্টেডিয়াম, অডিটোরিয়াম, এইখানে কতজন দর্শক ঢুকতেছে, কতজন বের হচ্ছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। আশা করি একটু করলেই আনাফ এখান থেকে। আলোক তড়িৎ কোষকে কি বলা হয়? তড়িৎ চোখ বলা হয়। তড়িৎ চোখ। এবার আসো ডি ব্রগলির বস্তু তরঙ্গ। ডি ব্রগলির বস্তু তরঙ্গ। বস্তু তরঙ্গ। এখানে বলা আছে কি বলতো, যে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু H/mv। এই সূত্রটা তোমরা পরিচিত আছো। তো এখানে প্রথম সূত্র যেটা, সেটা হচ্ছে যে প্রথমে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ভরের সাথে ব্যস্তানুপাতিক। ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা কণার ভর যত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। একটা কণার ভর যত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। ঠিক আছে? তারপরে এই বলতো, এই যে এমভি মানে কি? পি ইকুয়াল টু এমভি বলা যায় না? পি ইকুয়াল টু এমভি বলা যায় কিনা? ভর বেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। তাহলে ল্যামডা সমানুপাতিক 1/p, এটা বলা যায় কিনা? তাহলে ভর বেগ যদি কমে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। আর ভর বেগ যদি বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য কমে। মনে থাকবে? এই সম্পর্কটা আমরা এখান থেকে পাবো। আর এইচ মানে কি? এইচ মানে তো প্লাঙ্কের ধ্রুবক, এটা আমাদের ধ্রুবক, ধ্রুবক মান। তো এটা নিয়ে আমাদের আলোচনা নাই। তাহলে এই সম্পর্কটা মনে রাখতে হবে, যে কখন তরঙ্গ দৈর্ঘ্য কমে, কখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। এটা কিন্তু কণার ক্ষেত্রে, পদার্থের যে কণিকাগুলো আছে তাদের ক্ষেত্রে মনে থাকবে। এটা আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ডি ব্রগলি। এবার আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, আর হলো কম্পটন ক্রিয়া। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এখানে কি বলা আছে বলতো? যে ইলেকট্রনের শক্তি, সরি, কি বলে, আহ, তোমার কোন কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। কোন কণার অবস্থান এবং ভরবেগ কি করা যায় না? সঠিকভাবে নির্ণয় করা যায় না। এখানে তিনি সূত্রটা বলছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে একটা হাফ দিব, 2। এটাকে বলা হয় প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। প্লাঙ্কের প্লাঙ্কের কি? হ্রাসকৃত ধ্রুবক। আর ডেল এক্স মানে কি? অবস্থান। আর ডেল পি মানে হলো তোমার ভরবেগ। তাহলে এটা হলো অবস্থান, এটা ভরবেগ। তো একটা ইলেকট্রনকে যদি নিউক্লিয়াসের মধ্যে থাকতে হয়, তাকে কত শক্তির অধিকারী হইতে হবে বলতো? ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে কত শক্তির অধিকারী হতে হবে?
4 ইলেকট্রন ভোল্ট। না, না না, 24। 23.93, কিন্তু ইলেকট্রনের শক্তি থাকে 4। হ্যাঁ, মনে করো একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে এত মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু, ঠিক আছে, এত শক্তির অধিকারী হতে হবে। আর একটা ইলেকট্রনের শক্তি 4 মেগা ইলেকট্রন ভোল্ট, এটার বেশি হতে পারবে না। একটা ইলেকট্রনের শক্তি সর্বোচ্চ কত হইতে পারে? 4 মেগা ইলেকট্রন ভোল্ট। এবং নিউক্লিয়াসের মধ্যে থাকতে হলে তাকে অবশ্যই 23.93 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির অধিকারী হতে হবে। মনে থাকবা। তাহলে আমাদের মেইন মেইন যতগুলা চ্যাপ্টার ছিল মোটামুটি শেষ তো। তোমাদের যে পরের চ্যাপ্টারটা আছে এটা তো পুরোপুরি মুখস্থ বিষয়। তোমাদের মুখস্থ বিষয়ের জন্য আমি যা যা লাগবে অলরেডি আমি আমার নোটে করে দিচ্ছি। নোটটা পড়লেই আশা করি এনাফ। ঠিক আছে। তো এখান থেকে মূলত তোমরা ভালো মতো মানগুলো মুখস্থ করবা। পরের অধ্যায় যেটা পদার্থের নিউক্লিয় নিউক্লিয় পদার্থ নাকি একটা পদার্থ অধ্যায় আছে না, এখান থেকে মেইনলি তোমরা আলফা বিটা গামা এদের পার্থক্যের একটা ছক আমি লিখে দিছি সুন্দর মতো, ওই ছকটা পড়বা। তারপরে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এগুলা পড়বা। রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য পড়বা। তারপরে তেজস্ক্রিয়তা পড়বা। আলফা বিটা ক্ষয়ের সূত্র বা বিঘটনের সূত্র, ঠিক আছে। তারপর হাফ লাইফ, অর্ধায়ু কার অর্ধায়ু কত বছর, কতদিন, এটাও আমি লিখে দিচ্ছি দেখবা। তারপর তোমার এই জিনিসগুলো এখান থেকে পড়বা। ইলেকট্রন প্রোটন নিউট্রনের যা যা লাগে সব লিখে দিচ্ছি, এগুলো একটু পড়বা। তারপরে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, এগুলোর মানও আমি লিখে দিছি। এগুলো শুধু তোমার নিজেদের কাজ। হ্যাঁ, কতটুকু তুমি মনে রাখতে পারবা সেখান থেকে তুমি দেখবা যে কোনো পরীক্ষায় আর বাইরে আশা করি আসবে না মুখস্থ বিষয়ের ক্ষেত্রে। হ্যাঁ, যা যা লাগবে সব এখানে আমি লিখে দিছি, চেষ্টা করছি। এগুলো তোমরা বাদ দিবা না, একটা অক্ষর বাদ দিবা না। একটা অক্ষর বাদ দেওয়া মানে তোমার একটা অবজেক্টিভ বাদ দেওয়া, বুঝছো? আমার ওই এখানে যা যা লিখছি না, একটা অক্ষর বাদ দেওয়া মানে তোমার একটা অবজেক্টিভ বাদ দেওয়া, এরকম ভাবে লেখা আর কি। কারণ তোমার বইয়ের এমন কোনো মেইন লাইন নাই যেটা এখানে নাই, শুধু মেইন লাইন গুলো আছে তপন স্যারের বই, ইসাক স্যারের বইয়ের, ঠিক আছে। এর বাইরে কোনো মেইন লাইন আমি দিই নাই, বুঝতে পারছো? ভাই এর পরীক্ষাটা কবে নেবেন? পরীক্ষাটা তোরা কি কালকে দিতে পারবি? কালকে দিতে পারবো। সাবজেক্ট ফাইনাল দিতে পারবি? পেপার ফাইনাল দিতে পারবো। মানে সরি, পেপার ফাইনাল আর কি, সরি। দিতে পারবি তোরা সবাই? মোটামুটি তো অধ্যায় শেষই প্রায়। আর আর একটা অধ্যায় পরে একটু ছেড়ে দিব। কিন্তু ভাই কালকের পরের দিন আবার ঢাবি। এটা তো সমস্যা। সেমি কন্ডাক্টর থেকে কি কি পড়বা? সেমি কন্ডাক্টর, এটা একটু দেখে শেষ করে দিব। তো এখানে তোমাকে প্রথমে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী বা অন্তরক যেটাকে বলি আমরা, পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরক,
এটা পার্থক্য করতে হবে যে কোনটা পরিবাহী, কোনটা অর্ধ পরিবাহী, কোনটা অন্তরক। তো উদাহরণ পড়বা প্রথমে। পরিবাহী কারা? ধাতু যারা আছে, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, লোহা, সোডিয়াম, যা যা আছে। অর্ধ পরিবাহী কারা? জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম, সালফার, গ্যালিয়াম, আর্সেনাইড। অন্তরক কারা? কাঁচ, রাবার, চীনামাটি, ডায়মন্ড, সিরামিক, কাঠ, প্লাস্টিক, যা যা আছে এগুলো পড়বা, হ্যাঁ। পরিবাহীর আপেক্ষিক রোধ কত? পরিবাহীর আপেক্ষিক রোধ হলো 10⁻⁻8। অর্ধ পরিবাহীর আপেক্ষিক রোধ 10⁻⁴। আর অন্তরকে 10⁻16। ডাইরেক্ট 16, মানে অনেক বেশি। অনেক বেশি না? অনেক বেশি মানে কি? সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, যার কারণে তোমার কি অনেক বেশি রোধের মান, আপেক্ষিক রোধটা। এটার মান -8 ওহম মিটার, এটা -4 ওহম মিটার। মেইনলি যদি প্রশ্ন করা হয় অর্ধপরিবাহীর কত, তোমরা বলবো হচ্ছে 10⁻⁵ থেকে, মানে ক্রমটা যদি বলে, মানে রেঞ্জটা বলে, রেঞ্জটা বললে তোমরা এটা বলবা -5 থেকে শুধু 8, 10⁻8 ওহম মিটার, হ্যাঁ, রেঞ্জটা বললে। তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাইলে পরিবাহীর কি হয় বলো তো? রোধ বৃদ্ধি পায়। অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়, আর অন্তরকেরটা হ্রাস পায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয়? পরিবাহীটা বৃদ্ধি পায়, বাকিগুলো হ্রাস পায়। তারপরে রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, আর এটা ঋণাত্মক। আমরা এটা আগে আলোচনা করছি যে অর্ধপরিবাহীর কি রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হয়? ঋণাত্মক হয়। তারপরে মুক্ত ইলেকট্রন ঘনত্ব, মুক্ত ইলেকট্রন ঘনত্ব এটা কত? 10⁻28, এটা 10⁻16, 10⁻7 পার মিটার কিউব, ঠিক আছে। তারপরে পরিবহন ব্যান্ড কার ক্ষেত্রে পূর্ণ থাকে? পরিবাহীর ক্ষেত্রে। পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড পূর্ণ, এবং নিষিদ্ধ ব্যান্ড থাকবে না। কোনো নিষিদ্ধ ব্যান্ড থাকবে না, কেন বলতো? কারণ হচ্ছে, যেহেতু এটা পরিবহন করতেছে, নিষিদ্ধ ব্যান্ড থাকে কার? থাকে হচ্ছে তোমার সবচেয়ে বেশি থাকে অন্তরকের। অন্তরকের পরিবহন ব্যান্ড থাকে না, কিন্তু নিষিদ্ধ ব্যান্ড থাকে অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরিবহন ব্যান্ড কার থাকে? পরিবাহীর থাকে। কার থাকে না? অন্তরকের থাকে না। আর আংশিক থাকে কার বলতো? অর্ধ পরিবাহীর হচ্ছে আংশিক থাকে। আর নিষিদ্ধ ব্যান্ড থাকে না হচ্ছে পরিবাহীর, সবচেয়ে বেশি থাকে অন্তরকের। কত বলতো মানটা? এই নিষিদ্ধ ব্যান্ডের মানটা কত? অন্তরকের ক্ষেত্রে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। আর অর্ধ পরিবাহীর কত বলতো? সিলিকনের হচ্ছে 0. ইয়া সিলিকনের কত? সিলিকনের তোমার 1.1, আর জার্মেনিয়ামের 0.7, তাই না? এগুলো মান লেখা আছে দেখবা, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট এগুলা। তারপরে ডোপিং কাকে বলে? ডোপিং দুই প্রকার। একটা হলো তোমার তৃতীয় সারির মৌলগুলো আছে, পর্যায় সারণীর তৃতীয় সারি, সেটা যোগ করা, আর একটা পঞ্চম সারি, মানে আমরা যেটাকে আমরা 15 নম্বর গ্রুপ বলি। আর একটা হলো 13 নম্বর গ্রুপ বলি, তাই না? তো 13 নম্বর গ্রুপ যদি মিশানো হয়, ধরো অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম, এটাকে আমরা বলি হচ্ছে তোমার কি পি টাইপ পরিবাহী। কি বলি? পি টাইপ অর্ধ পরিবাহী। আর এন টাইপ কাকে বলি? যদি পঞ্চযোজী, মানে 5 নাম্বার, যেটাকে আমরা 15 নম্বর গ্রুপ বলি, আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, বিসমাথ, এদের মিশ্রিত করলে এটাকে বলে এন টাইপ অর্ধ পরিবাহী। তাহলে পি টাইপ অর্ধ পরিবাহী কারা, এন টাইপ কারা, এটা পড়তে হবে, তাই না? তাহলে ডোপিং কাকে বলে? ডোপিং করলে কি হয়? হ্যাঁ, ডোপিং কার কার করা হয়, কোন কোন মৌলের, এটা একটু পড়তে হবে। ডোপিং করলে অর্ধ পরিবাহীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ ডোপিং এর মাধ্যমে কি হয় বলতো? ডোপিং এর মাধ্যমে পরিবাহীর, মানে অর্ধ পরিবাহীর পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এই কোন কোন মৌল তোমার ব্যবহার করা হয় বলতো? কোন কোন অর্ধ পরিবাহী কোন কোন ইয়ে ব্যবহার করা হয় তৃতীয়? হ্যাঁ, তৃতীয় সারির মৌল এবং পঞ্চম সারির মৌল।
আচ্ছা, তাহলে তোমাদের আর একটা প্রশ্ন কি, যে এক্সট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, এক্সট্রিনসিক মানে কি? মানে হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী যেগুলো আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এদের সাথে তোমার অপদ্রব্য মেশানো হবে, এটা হলো এক্সট্রিনসিক বা বহির্জাত। আর ইন্ট্রিনসিক মানে কি? কোনো অপদ্রব্য থাকবে না, ঠিক আছে, অর্থাৎ একদম পিওর থাকবে, পিওর অর্ধপরিবাহী। তো এক্সট্রিনসিক আবার দুই প্রকার বলছি একটু আগে, সেটা কি? পি টাইপ আর এন টাইপ। পি টাইপ মানে কি? 13 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, মানে ত্রিযোজী মৌল, যা যোজনী 3, যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন, ইন্ডিয়াম, এরা। আর এন টাইপ মানে হলো পঞ্চযোজী, মানে যার জারণ মান বা কি বলে এটাকে, যোজনী 5, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো অপদ্রব্য মিশেলে কি হয়? পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তো এন টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরু কোনটা, সংখ্যা লঘু কোনটা? সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন, আর সংখ্যা লঘু হচ্ছে হোল। আর সংখ্যা গুরু হচ্ছে হোল, সংখ্যা লঘু হচ্ছে ইলেকট্রন। এটা কোথাতে? এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহীতে। কোন অর্ধপরিবাহী? পি টাইপ। ঠিক আছে, তাহলে এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, যার কারণে এই টপিকটা তোমাকে বারবার বারবার পড়তে হবে। তারপর তোমার জাংশন ডায়োড। জাংশন ডায়োড, দরকার হলে তোমরা রেকর্ড ক্লাসে, যদি ভুলে যাও, পরীক্ষার আগে রেকর্ড ক্লাসটা জাস্ট একবার করে স্পিড বাড়ায় শুনে ফেলবা, তাহলে সব মনে পড়ে যাবে। বুঝতে পারছো? জাংশন ডায়োড, জাংশন ডায়োডের কাজ কি? তড়িৎ প্রবাহটাকে রেকটিফিকেশন করা। রেকটিফিকেশন মানে কি? রেকটিফিকেশন মানে একমুখীকরণ করা, মানে এসি প্রবাহকে ডিসি করা। এসি মানে কি? পরিবর্তী প্রবাহ। আর ডিসি মানে ডিরেক্ট প্রবাহ, ডিরেক্ট কারেন্ট। তাহলে এসি কে ডিসি করে। তারপরে নিঃশেষিত স্তর বা নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত স্তর বা অঞ্চল, এটা কি? এটা হচ্ছে তোমার বিভব পার্থক্য অঞ্চল। এটাকে বলা হয় কি বলতো? বিভব পার্থক্য অঞ্চল। তো এই অঞ্চলের একটা বেদ আছে, তাই না? এই বেদটা কত? এই বেদটা সাধারণত 10⁻⁻6 মিটার থেকে 10⁻⁸ মিটার, এই হইলো তার বেদ, মানে প্রস্থ। তাহলে বেদ কত এটার? 10⁻⁻6 থেকে 10⁻⁸ মিটার। আর বিভবের মান কত? বিভবের মান 0.1 থেকে 0.3 ভোল্ট। বুঝতে পারছো? এখন সিলিকনের জন্য কত? সিলিকনের জন্য হচ্ছে তোমার 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। এটা হলো তোমার নিঃশেষিত অঞ্চলের মান। তো নিঃশেষিত অঞ্চলের বেধ, বিভব, এই দুইটা তোমাকে লাগবে। এখন নিঃশেষিত অঞ্চল কাকে বলে? যেখানে গতিশীল আধান শেষ হয়ে যায়, যেখানে গতিশীল আধান শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, যেখানে কোনো গতিশীল আধানের কোনো অস্তিত্ব থাকে না, এটাই হচ্ছে তোমার নিঃশেষিত স্তর। মনে থাকবে। এখন তোমরা জানো যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস নামে একটা কথা আছে। ফরওয়ার্ড বায়াসে কি হয়? নিঃশেষিত অঞ্চলটা কি হ্রাস পায় না বৃদ্ধি পায়, বলো? ফরওয়ার্ড বায়াসে নিঃশেষিত অঞ্চল হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়? হ্রাস পায়। হ্রাস পায়। আর রিভার্স বায়াসে বৃদ্ধি পায়। বৃদ্ধি তার পায়। মানে, হ্যাঁ, রিভার্স বায়াসে বৃদ্ধি পায়। বুঝতে পারছো? তার মানে রিভার্স বায়াসের ক্ষেত্রে তোমার তড়িৎ প্রবাহের পরিমাণটা কম হবে, যেহেতু বৃদ্ধি পাইতেছে অঞ্চলের প্রস্থ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি তড়িৎ প্রবাহটা হ্রাস পাবে না? তড়িৎ প্রবাহের মানটা হ্রাস পাবে না? হ্রাস পাবে। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। মনে থাকবে।
ফরওয়ার্ড বায়াসে বৃদ্ধি পায়, যে তোমরা এই পার্থক্যটা পড়বা, যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ঠিক আছে, এটা এটা পড়বা পার্থক্যটা। তারপরে দেখো, সূচন ভোল্টেজ। সূচন ভোল্টেজ কাকে বলে? অর্থাৎ একটা নির্দিষ্ট বিভবের মান অতিক্রম করার পরে তড়িৎ প্রবাহটা সূচকীয় ভাবে বৃদ্ধি পায়। তড়িৎ প্রবাহের মানটা আস্তে আস্তে দ্রুতভাবে বৃদ্ধি পাইতে থাকে, এটাকে বলা হয় সূচন ভোল্টেজ। অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। 0.7, 0.3। অর্থাৎ আমরা একটু আগে যে নিঃশেষিত অঞ্চলের যে এটা পড়লাম না, যে নিঃশেষিত অঞ্চলের যে বিভবের মানটা বললাম না, এই বিভবের মানটা আমরা সূচন ভোল্টেজ হিসেবে বলতে পারি। অর্থাৎ এই মানটা অতিক্রম করার পরে তড়িৎ প্রবাহটা দ্রুতভাবে সূচকীয় ভাবে বৃদ্ধি পাইতে থাকে। মনে থাকবে, বৃদ্ধি পাইতে থাকে। তারপরে দেখো, তোমার সূচন ভোল্টেজ গেল। এবার আসো তোমার এই কি বলে, রোধ, গতীয় রোধ। গতীয় রোধ এটা কত? আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই, ওহম। এখানে ভির মান দেওয়া থাকবে, বিভবের মান দেওয়া থাকবে, তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে, মান বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা ট্রানজিস্টর পড়বো। ট্রানজিস্টরের আর একটা পড়তে হবে, যে তোর ডায়োড আছে না একটা, যে একমুখীকরণ, যেটা যেটাকে আমরা বলি রেকটিফিকেশন। রেকটিফিকেশন কিন্তু এখানে কি ব্যবহার করা হয় রেকটিফিকেশনে বলতে পারবা? রেকটিফিকেশন ব্যবহার করা হয় একটা ট্রান্সফরমার এবং দুইটা জাংশন ডায়োড, অথবা একটা ট্রান্সফরমার, চারটা জাংশন ডায়োড। ঠিক আছে। তাহলে একমুখীকরণে আমরা একটা ট্রান্সফরমার, দুইটা জাংশন ডায়োড, অথবা একটা ট্রান্সফরমার, চারটা জাংশন ডায়োড ব্যবহার করি। জাংশন ডায়োডের ভোল্টেজের মান 15 ভোল্টের নিচে রাখা হবে। কত ভোল্টের নিচে রাখা হবে? 15 ভোল্টের নিচে রাখা হবে। মনে থাকবে। আচ্ছা, তাহলে ডায়োডে ভোল্টেজের মান কত ভোল্টের নিচে রাখা হয়, এটা একটা কিন্তু ভালো একটা প্রশ্ন। এবারে ট্রানজিস্টর। ট্রানজিস্টর সম্পর্কে তোমরা সবাই জানো যে ট্রানজিস্টরে তোমার তিনটা পার্ট থাকে, একটা এমিটার, একটা বেস, আর একটা কালেক্টর। আর ই, বি, আর সি, তাই না? এমিটার, বেস এবং কালেক্টর বা সংগ্রাহক। এখন এখান থেকে আমাদের জানতে হবে যে আইসি, অর্থাৎ কালেক্টর, এইটার তোমার ইয়ে বেশি, কি বলে, তড়িৎ প্রবাহের মানটা বেশি, তাই না? তারপরে কে বলো, তারপরে কে, তারপরে কে, সরি, প্রথমে কি আইসি নাকি আই ই? আগে আই না, আগে তো এমিটারেরটা, তাই না? তারপরে কালেক্টর, তারপরে বেস। তাহলে কারেন্টের যেটা প্রবাহ আছে না, হ্যাঁ, তড়িৎ প্রবাহটা আছে না, তড়িৎ প্রবাহটা প্রথমে কি আইই, তাই না? তারপরে আইসি, তারপরে আইবি। তাহলে এটা হলো তোমাদের, হ্যাঁ, মানে এটা তোমাদের হচ্ছে তোমার কি একটা ক্রম। সবচেয়ে বেশি কাটতে হলে এমিটারের, এমিটারের সবচেয়ে বেশি। অর্থাৎ আই ইকুয়াল টু কি বলতো, আইসি প্লাস আইবি। এটা কার সূত্র থেকে পাইছি আমরা? কির্চফের সূত্র। মনে থাকবে, কির্চফের সূত্র থেকে আমরা এটা পাইছি। এবার আসো তোমার প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক, এটা একটু পড়তে হবে। দেখো, প্রবাহ লাভ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিটা। বিটা ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইবি, অর্থাৎ কালেক্টর বাই বেস, প্রবাহ লাভ। আর প্রবাহ বিবর্ধন গুণক কোনটা?
প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। মনে থাকবো, প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু আইসি বাই আইই। এখন দুইজনের উপরই কিন্তু আইসি, কিন্তু প্রবাহ লাভের ক্ষেত্রে বি, মানে নিচে বেইস, বিবর্ধন গুণকের ক্ষেত্রে আইই, এমিটার। তাহলে একটা সম্পর্ক পড়বা, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 - আলফা। এটা কার মধ্যে সম্পর্ক? প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক এর মধ্যে সম্পর্ক, তাই না? এর মধ্যে সম্পর্ক। তাহলে আলফা ইকুয়াল টু কি বলা যায়? বিটা বাই 1 + বিটা। বুঝছো? এই সম্পর্কটা মনে রাখতে হবে আমাদের। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের ব্যবহারটা কি পড়বা? ট্রানজিস্টর কেন ব্যবহার করা হয়? অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে। অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে। ঠিক আছে। আচ্ছা, আর ব্যবহার করা হয় কোথায় বলো তো ট্রানজিস্টরটা? ট্রানজিস্টরের ব্যবহারটা পড়বা। ট্রানজিস্টর, তাহলে আই র্যাম মানে ইন্টারকম, রেডিও, অ্যালার্ম সার্কিট এবং মাইক। ইন্টারকম, রেডিও, অ্যালার্ম সার্কিট এবং মাইক। এরপরে দেখো তোমার এই সংখ্যা পদ্ধতি, এগুলো আশা করি পারবা। অ্যানালগ ইলেকট্রন বর্তনী আছে না, অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রন বর্তনী। অ্যানালগের ক্ষেত্রে সর্বোচ্চ মান কত বলতে পারবা? কত ভোল্ট? অ্যানালগের ক্ষেত্রে কত ভোল্ট সর্বোচ্চ মান, বিভবের মান? হুম, অ্যানালগের ক্ষেত্রে সর্বোচ্চ বিভবের মান কত বলো তো? অ্যানালগ বর্তনীর ক্ষেত্রে, ইলেকট্রন বর্তনী 4 ভোল্ট। সর্বোচ্চ মান কত? 4 ভোল্ট। ঠিক আছে। অ্যানালগের ক্ষেত্রে, অ্যানালগ বর্তনীর ক্ষেত্রে। অ্যানালগ বর্তনী কোথায় ব্যবহার করা হয়? ভোল্টমিটার, অ্যামিটার, মাল্টিমিটার, গ্যালভানোমিটার এইসব জায়গায় ব্যবহার করা হয়। বুঝতে পারছো?
আর ডিজিটালটা ব্যবহার করা হয় ইলেকট্রনিক ক্যালকুলেটর, কম্পিউটার, এইসব জায়গায়। হুম। আচ্ছা, তবে সংখ্যা পদ্ধতিগুলো আমরা দেখবো। তো সংখ্যা পদ্ধতিগুলা তোমরা আশা করি পারবা, বাইনারি লজিক গেট যা যা আছে, কোনটা সার্বজনীন গেট, কোনটার মাধ্যমে কি করা হয়, কোথাতে কোনটা ব্যবহার করা হয়, ন্যান্ড, নর, নট, হ্যাঁ, এই সূত্রগুলো দেখবা একটু। আর লাস্টে একটা টপিক খুব ভালো মতো পড়বা, সেটা কি বলতো? আইসি। আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। তোমাদের একটা জিনিস এখানে শুধু বলে দেই, এখানে তোমরা ভুল করো। আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আর ট্রানজিস্টর, এদের সুবিধা অসুবিধা না অত্যন্ত ভালো মতো পড়তে হবে। ট্রানজিস্টরের সুবিধা অসুবিধা। তো আইসির সুবিধা কি এবং অসুবিধা কি? সুবিধাটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, সংযোগ সংখ্যা কম, ওজন কম, কম বিদ্যুৎ প্রয়োজন হয়, কম খরচ, মানে সবকিছু কম। সবকিছু কি কম, এই কথাটা আছে সাথে। সুবিধার মধ্যে, কিসের মধ্যে সুবিধা? আর তাপমাত্রাটা বেশি, মানে অতি উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে। অতি উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে। তো সবকিছু তো দেখবা কম অথবা ক্ষুদ্র, এই কথাটা আছে। আর তাপমাত্রার ক্ষেত্রে উচ্চ, এই কথাটা আছে। অতি উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে। আর অসুবিধাটা কি বলতো? অসুবিধা, অসুবিধা হচ্ছে তোমার 10 ওয়াট, 10 ওয়াটের বেশি ক্ষমতা সম্পন্ন আইসি তৈরি করা যায় না। এটার বেশি ক্ষমতা সম্পন্ন আইসি তৈরি করা যায় না, এটা হলো অসুবিধা। অথবা আরেকটা সুবিধা হলো, যে কোনো একটা উপাদান, যে কোনো একটা উপাদান যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো আইসি বা পুরো চিপটা পরিবর্তন করতে হয় ইন্টিগ্রেটেড সার্কিটে। বুঝতে পারছো? তাহলে আইসির সুবিধাটা হলো সবকিছু কম অথবা ক্ষুদ্র, এই কথাটা থাকবে। শুধু তাপমাত্রাটা উচ্চ থাকবে, অতি উচ্চ তাপমাত্রায় সে কাজ করতে পারে। অসুবিধাটা হচ্ছে একটা ডিভাইসের একটা অংশ বা একাধিক অংশ যদি নষ্ট হয়, তাহলে তোমার পুরা ইন্টিগ্রেটেড সার্কিটটা চেঞ্জ করতে হবে। আর 10 ওয়াটের ক্ষমতা সম্পন্ন এটার বেশি আইসি তৈরি করা যায় না, এটা হলো অসুবিধা। আর ট্রানজিস্টরের সুবিধা অসুবিধা কি বলতে পারবে কেউ? ট্রানজিস্টরের, হ্যাঁ, এইটার মধ্যে দেখবা যে এ আকারে খুব ছোট, সুবিধার মধ্যে আকারে খুব ছোট, খুব সামান্য বিভাবে কাজ করে, খুব সস্তা এবং দীর্ঘস্থায়ী, এবং এদের ক্রিয়াটা তাৎক্ষণিক, তাৎক্ষণিক ক্রিয়া দেয়। অসুবিধাটা কি? খুব উৎপাদন ক্ষমতা শক্তি, মানে খুব কম উৎপাদন শক্তি দেয়, এবং উষ্ণতায় খুব সুগ্রাহী। হ্যাঁ, তাহলে অসুবিধা দুইটা আছে, শুধুমাত্র দুইটা, দুইটা অসুবিধা আছে। উষ্ণতা খুব সুগ্রাহী এবং উৎপাদন ক্ষমতাটা কম দেয়, উৎপাদন শক্তিটা কম দেয়। ঠিক আছে, এই দুইটা অসুবিধা। ট্রানজিস্টরের সুবিধা অসুবিধাটা তোমরা এখান থেকে করবা। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা দরকার হলে আবার তুমি রেকর্ডেড দেখবা। ঠিক আছে, যখন পড়বা তখন আবার রেকর্ড দেখবা যে কি কি বলছি আমি কথাটা। তাহলে এই 6টা কথা মনে রাখতে হবে ট্রানজিস্টরের সুবিধা অসুবিধা থেকে। দুইটা অসুবিধা, চারটা সুবিধা। বুঝতে পারছো? তাহলে তোমাদের এখন বাকি থাকলো 9 নাম্বার আর 11 নাম্বার, এই দুইটা অধ্যায় তোমরা নিজেরা পড়বা। যদি না পড়তে পারো বা আমাকে সমস্যা থাকে বলবা। আশা করি সমস্যা থাকার কথা না, এই দুইটা অধ্যায় একদম মুখস্থ বিষয়। নোট করা যা আছে তাই পড়বা শুধু, এর বাইরে পড়ার দরকার নাই। ঠিক আছে, শীটের মধ্যে যা আছে। কারো কোনো সমস্যা থাকলে বলো, নাইলে ক্লাস মোটামুটি শেষ, যাইতে পারো। ঠিক আছে, যাও তাহলে, সমস্যা না থাকলে। পরীক্ষা তোমরা
ডিউ পরীক্ষাটা দিয়ে আসো। ডিউর পরীক্ষাটা দিয়ে আমি তোমাদের পেপার ফাইনালটা নিয়ে নিব। ঠিক আছে, পেপার ফাইনালটা ডিউর পরীক্ষা যেদিন দিবা সেদিনকে নিব নাকি কালকে নিব? কালকে রাত্রে দিতে পারবা? দিতে পারলে আমি কালকে রাত্রে দিয়ে দিব। প্রশ্ন বানানো আছে, বানায় রাখবো আজকে। কালকে রাত্রে দিয়ে দিব আমি, সমস্যা নাই। প্রশ্ন দিয়ে দিব, অ্যান্সার পরীক্ষা দিও, তোমরা যাও, সমস্যা নাই। কালকে রাত্রে পরীক্ষা দিও। ঠিক আছে। আল্লাহ হাফেজ।